আরহাম বেশ কিছুক্ষণ ধরে এখানে বসে আছে। এখন পর্যন্ত কারো দেখা পায়নি। সময় কাটানোর জন্য একটা পত্রিকা টেনে নিল। ফ্রন্ট পেজের নিউজগুলোর হেডলাইনে চোখ বুলিয়ে পাতা উল্টাতে যাবে, তখনই এক ভদ্রমহিলা প্রবেশ করলেন। আরহাম পত্রিকা সরিয়ে রেখে সালাম দিল। ভদ্রমহিলা গম্ভীর মুখে সালাম নিলেন। আরহাম বুঝতে পারল এইটাই তাহলে ওর শাশুড়ি। বিয়ের দিন এক ঝলক দেখেছিল, তেমন ভালো করে মনে নেই। মনে না থাকারই কথা, যেখানে ওর বিয়েটাই ছিল এক অদ্ভুত ঘটনা। আরহাম তার বাবার অতি আগ্রহে আকপিস ভাবার কিংবা নিজের মতামত প্রকাশ করার কোনো সুযোগই সেদিন পায়নি। বাবা এসে বলেছিলেন মেয়েটা ঢাকায় পড়তে চলে যাচ্ছে, খালার বাড়িতে থেকেই পড়বে। দিনকার ভালো না বুঝলি। এদিকে আমার শরীরটাও এই ভালো এই মন্দ। নিয়াজের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি আফরিন যাবার আগে তোদের আকটটা করিয়ে দেব। তুই কি বলিস? আরহাম কিছু বলার আগে দেখলো বাবা মোবাইলে ব্যস্ত হয়ে পড়েছে। ওকে প্রশ্ন করাটা ছিল অনর্থক, কারণ উত্তর দেবার কোনো সুযোগই যেখানে নেই। মনে হলো কথাটা আরহামকে জানানোর জন্য বাবা বলেছেন, মতামত জানতে চেয়ে বলেনি। আরহাম কখনো বাবা মার সাথে তর্ক করেনি। করাটাকে অন্যায় জেনে বড় হয়েছে, তাই সেভাবেই চলে অভ্যস্ত সে। সেদিন রাতে আরহামের বাবা আর নিয়াজ আঙ্কেলের যৌথ ষড়যন্ত্রে আরহাম আর আফরিন পরস্পর বাধা পড়েছিল বিবাহ নামক এক লিখিত চুক্তিতে। বিয়ের পরপর আফরিন নামের মেয়েটি যে তার বউ হয়ে গিয়েছে, এটা বুঝতে যতক্ষণ সময় লেগেছিল তার চেয়ে কম সময়ের মধ্যে আফরিন ঢাকা চলে এসেছিল। দুজনের তেমন কোনো কথাই হয়নি। আফরিন তো পুরোটা সময় মুখ নিচু করে বসেছিল আর চোখ মুছছিল। আরহাম কেসে দু একটা কথা বলে ওকে হালকা করার চেষ্টা করেছিল, কিন্তু সুবিধে করতে পারেনি। মিনিট 15 বাদে আফরিনের মামি এসে টান মেরে ওকে নিয়ে গিয়েছিল। সেই প্রথম আর সেই দেখা। ওদের বিয়ের কিছুদিন পরপরই ঘটল এক ট্র্যাজেডি। আফরিনের বাবা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন। আফরিনদের বাসা থেকে সরাসরি জানানো না হলেও ভাইয়া থ্রুতে খবরটা জেনে সেই রাতেই বাবাকে নিয়ে আরহাম ঢাকা ছুটেছিল, কিন্তু তাতে লাভ হয়নি। এসে নিয়াজ আঙ্কেলকে শেষ বিদায় জানাতে কবরস্থান পর্যন্ত যেতে হয়েছে। কবরস্থান থেকে ফিরে এসে আরহামের বাবা আফরিনের মা এবং মামা খালাদের সাথে বিয়ে নিয়ে কিছু কথা তোলার চেষ্টা করলেও তাদের দিক থেকে সায় পেয়ে নীরবে সিলেট ফিরে এসেছিলেন ছেলেকে নিয়ে। সেদিন থেকে বাবা নিজেই অনেকটা মুচড়ে পড়েছেন। গত 2 মাস তিনি একা নিজের মনে যুদ্ধ করে ক্লান্ত হয়ে অবশেষে আজকে ডেকে অনুরোধ করলেন, আফরিনকে সাথে করে নিয়ে আয়। তোদের দুজনকে একসাথে একটু দেখি। নিয়াজের প্রবল ইচ্ছেতেই বিয়েটা হয়েছিল, এখনো বেঁচে নেই। তোদের সংসার আমি থাকতে থাকতে না বসালে আর বসবে কিনা আল্লাহ জানে। তুই ঢাকা যা, আপাকে আমার সালাম জানিয়ে শারীরিক অবস্থার কথা বলে আফরিনকে নিয়ে আয়। মিত্র পরযাত্রী বাবার অনুরোধ রাখতেই আরহামের আজ ঢাকায় আসা। আফরিনদের বাসায় এসে প্রায় 1 ঘন্টা ধরে ড্রয়িং রুমে বসে আছে, অথচ কারো দেখা নেই। পত্রিকা হাতে নিতেই একমাত্র আফরিনের মা এসে ঢুকলেন। আরহাম সালাম দিয়ে পত্রিকা সরিয়ে রাখলো। আফরিনের মা শুকনো মুখে কৌশলতে জানতে চাইলেন। আরহাম সব জানিয়ে বাবার ইচ্ছের কথাটাও জানালো। আফরিনের মা যেন ফাপড়ে পড়ে গেলেন। আমতা আমতা করে যা বললেন তার সারমর্ম উদ্ধার করতে আরহামের বেশি বুদ্ধি খরচ করতে হলো না। আরহামের শাশুড়ির বক্তব্য সংক্ষেপে যা বোঝা গেল তা হলো আফরিনের পরিবার বিয়ের সম্পর্কটা আর রাখতে চাচ্ছে না। আফরিনের বাবার জেদের কারণেই বিয়েটা হয়েছিল, কিন্তু এতে আফরিনের মত নেই। আফরিনের মামা খালারাও আফরিনের পক্ষে একমত। আফরিন আরো পড়াশোনা করবে, চাকরি বাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। মোট কথা, তারা ডিভোর্স চান। চুপচাপ আফরিনের মায়ের কথাগুলো শুনলো আরহাম। সব শুনে মৃদু কেশে বিনীতভাবে বলল, আমার বাবা ভীষণ অসুস্থ, তার ইচ্ছেতেই এখানে এসেছি। বাবা আফরিনকে তার পরিবারের একজন হিসেবে দেখে যেতে চান, সে কারণেই আমি আফরিনকে নিতে এসেছি। কিন্তু আফরিন তো যেতে পারবে না, ওর ক্লাস আছে। তাছাড়া ওর মামাদের সাথে আলাপ না করে মেয়েকে আমি একা তোমার সাথে ছাড়তে পারি না। আফরিনের মা বললেন। আরহাম মাথা নাড়ল। আপনি স্বাচ্ছন্দ্যে তাদের সাথে আলাপ করুন, তবে যদি অনুমতি দেন তো আফরিনের সাথে 2 মিনিট কথা বলতে পারি। আফরিনের মা উঠে ভেতরে গিয়ে আফরিনকে পাঠালেন। আরহাম ফোনে কথা বলছিল। কথা শেষ হবার আগে ওর সামনে ছিপছিপে এক হারা গরনের এক চতুর্বিংশা তনয় এসে দাঁড়ালো। আরহাম মোবাইল রেখে পূর্ণ দৃষ্টিতে তাকালো। এটাই তাহলে আফরিন? গত কয়েক মাসে অনেক পরিবর্তন হয়েছে চেহারার, নাকি আরহামের দেখার ভুল? তবে মেয়েটি সেই রাতের মতো ফিসফিস করে কাছে না। আজ তাকে যথেষ্ট সপ্রদীপ মনে হলো, কারণ সে আরহামের ফোন আলাপ শেষ হতেই স্পষ্ট স্বরে বলল, বলুন কি বলবেন। আরহাম শান্ত স্বরে বলল, দেখুন, আমি বেশ বুঝতে পারছি আপনার সাথে আমার বিয়েটা আপনার জন্য একটা দুর্ঘটনার মতো হয়ে গেছে। আপনার বাবা বেঁচে থাকলে হয়তো পুরো ব্যাপারটা অন্যরকম হতো, কিন্তু তিনি বেঁচে নেই। এদিকে আমার বাবাও মৃত্যু পথযাত্রী। তিনি আপনাকে তার ঘরের বউ হিসেবে দেখতে চান বলে আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাবার জন্য। আপনার কি ইচ্ছা? আরহামের সরল স্বীকারোক্তির সামনে আফরিন কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, আপনি তো নিজেই বুঝতে পারছেন যে বিয়েটা আমার জন্য দুর্ঘটনা।
তাহলে আমাকে আবার বউ বানিয়ে বাবাকে দেখানোর এত খায়েশ কেন? আরহামের চল শক্ত হয়ে গেল। সে শান্ত অথচ দৃঢ়স্বরে বলল, কথা বলতে পারাটাই যদি একটি বাহাদুরের কাজ হতো, তাহলে পাগলেরা হয়তো পৃথিবীর সবচেয়ে বড় বাহাদুর। আপনার এই প্রশ্নের একটা জুৎসই উত্তর আমার কাছে আসে, কিন্তু সেটা দিতে আমার রুচিতে বাড়ছে। কথা বলতে সমস্যা নেই, তবে প্রকাশভঙ্গিটা মার্জিত হলে কারো কিছু বলার থাকে না। আমি শুধু এটুকু বলতে চাই যে আপনার বাবার ইচ্ছেতে বিয়েটা হয়েছিল, এবং তা আপনার পূর্ণ সম্মতিতে। তাহলে আজ আপনার বাবার অঘটানো দুর্ঘটনার খেসারত দিতে আমার বাবা সাফার করবে কেন? আরহামের কণ্ঠে দৃঢ়তা। আফরিন তাৎক্ষণিকভাবে কোনো উত্তর খুঁজে পেল না বলার জন্য। একটু পরে বলে গোয়ারের মতো উঠল, আমি আপনার সাথে যেতে পারবো না। এই বিয়ে আমি মানি না। আরহাম মাথা নাড়ল। আপনার পক্ষে এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি যেটা বলতে এসেছি সেটা দয়া করে শুনুন। আপনি যেমন আপনার বাবার জীবনদশার কথাটা বলতে পারেননি, আজ বাবার অনুপস্থিতিতে সদর্পণে বলছেন, তেমনি আমিও আমার বাবার মনে কষ্ট দিতে পারবো না। একটা অনুরোধ করতে চাই, যদি পারেন তো রাখবেন। সেটা হলো, দিন সাতেকের মতো আমার সাথে চলুন। আমার বাবা আপনাকে তার পরিবারের একজন হিসেবে দেখুন। তারপর আপনার কলেজের কথা বলে আপনাকে আমি ঢাকায় দিয়ে যাব। কিন্তু ডিভোর্স তাহলে কিভাবে হবে? আপনার বাবার প্রত্যাশা তো আরো বেড়ে যাবে। আরহাম কিছুটা চিন্তায় পড়ে গেল। আনমনেই বলে উঠল, বাবা মুমূর্ষ প্রায়, কদিন বাঁচবেন জানি না। তাকে এই মুহূর্তে আমাদের ডিভোর্সের খবরটা দিলে কি রিয়াক্ট করবে তাও বুঝতে পারছি না। কি যে করি। আরহাম বিড়বিড় করে দুহাতে মুখ ঢাকলো। এমন সময় আফরিনের মামা এসে ঢুকলো। আরহাম সালাম দিয়ে উঠে দাঁড়িয়ে তার সাথে মুসাফা করলো। আফরিনের মামাও একই কথা বলেন। আফরিনকে তারা ওই সংসারে দিতে চাচ্ছে না। আফরিনের বাবার চাপে ওরা বিয়েতে রাজি হয়েছিল ঠিকই, কিন্তু আফরিনের জন্ম এক মোল্লা মুন্সির ঘরনি হয়ে কাটানোর জন্য হয়নি। ও আরো পড়বে, নিজের পায়ে দাঁড়াবে, চাকরি করবে। আরহাম বুঝলো তার টাকনোর উপর প্যান্ট এবং দাড়িকে ইঙ্গিত করে তাকে মোল্লা মুন্সি বলা হচ্ছে। আরহাম উঠে দাঁড়িয়ে আফরিনের দিকে তাকালো। আমি আপনার সর্বপ্রকারের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আপনার একটা সাপোর্ট আমার দরকার। আগামী 7 দিন পর আপনি আমার দিক থেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবেন। আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু এই মুহূর্তে আমার মুমূর্ষু বাবার জন্য কি আপনার কিছু করণীয় আছে? ধর্মত, আইনত আপনি এখন আমার স্ত্রী, কিন্তু আপনার বিনা সম্মতিতে আপনার উপর স্বামিত্বের অধিকার ফলাবো এমন পাষণ্ড আমি নই। আমার প্রস্তাবটা একবার ভেবে দেখার অনুরোধ করছি। আফরিনের মামা একবার আফরিনের দিকে আরেকবার আরহামের দিকে তাকালেন। কিসের প্রস্তাব? আফরিন মৃদুস্বরে বলল, উনি আমাকে ওনাদের বাসায় সপ্তাহ খানেকের জন্য নিতে চান। ওনার বাবা মুমূর্ষু অবস্থা, তাতে আমাদের কি? তাছাড়া তুমি যে মিথ্যে বলে মেয়ে নিয়ে যেতে আসনি, তাই বা কে জানে। আরহাম একটু শব্দ করে হাসলো। আফরিনকে নিতে চাইলে কোনো বাধায় বাধা না। সে আইনত আমার স্ত্রী। আপনাকে থানা পুলিশ করে আফরিনকে আমার কাছ থেকে নিতে হবে। অযথা বাবার অসুস্থতার দোহাই দিতে হবে কেন? আপনি সাথে চলুন না হয়। আমি আফরিনের সম্মতিতেই ওকে নিয়ে যেতে চাই। যদি না যেতে চাই তাহলে কি করবেন? মামা কিছু বলার আগে আফরিন বলে উঠল। আরহাম ওর দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, সোজা এখান থেকে স্টেশনে চলে যাব। টিকিট কেটে সিলেটে রওনা দেব। আর নিজেকে সৌভাগ্যবান ভেবে আল্লাহর শকর করব, কারণ তিনি যা করেন ভালোর জন্য করেন। যে মেয়ে তার পিতার ভয়ে মুখ বন্ধ রেখে তার প্রতিশোধ মুমূর্ষ শ্বশুরের ওপর দিয়ে তুলতে চায়, তেমন স্বার্থপর বউয়ের হাত থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন বলে ভেবে নেব। পুরোটা ঘর নীরব হয়ে গেল। মামা কিছু বলার আগে আফরিন বলে উঠল, আপনি বসুন, আমি আসি। আফরিনের মামা চমকে গেলেন। তুই ওর সাথে যাবি? হ্যাঁ মামা, 7 দিন পর উনি আমাকে এখানে দিয়ে যাবেন। যদি ওনার কথা ঠিক রাখেন তো। অবশ্যই ঠিক রাখবো ইনশাল্লাহ। আপনাকে ঢাকা পৌঁছে দেবার দায়িত্ব আমার। আপনি সাথে গেলে আমার বাবা খুশি হবে। ভাববেন না, আপনাকে বেশি দিন মোল্লা মুন্সির বউ হয়ে থাকতে হবে না। মাত্র 7 দিন। আফরিন ভেতরে চলে গেল। তার পেছন পেছন ওর মা আর মামাও গেল। 10 মিনিট পর একটা ট্রেতে কিছু হালকা নাস্তা এলো ভেতর থেকে। আরহাম কেবল পানিটা খেলো। ফোনে কাকে বলে যেন 2 সেকেন্ড ক্লাস টিকিট কনফার্ম করলো। এর 1 ঘন্টা পরেই সে আফরিনকে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। আফরিনের পরনে একটা দামি সুতির শাড়ি। আরহাম তাকিয়ে বলল, বোরকা নেই? আফরিন মুখ গম্ভীর করে বলল, আমি বোরকা পরি না। আরহাম ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, কাঁধের আঁচল তুলে ভালো করে জড়িয়ে নিন, গা তো অর্ধেকেই দেখা যাচ্ছে। আফরিনের মুখ লাল হয়ে গেল। আপনি কাছে বসেছেন বলে এরকম মনে হচ্ছে। আমি যথেষ্ট শালীনভাবেই পড়েছি। এটা শালীন? ব্লাউজের হাতায় এত টাইট আর ছোট কেন? এই তো মাতব্বরি শুরু হয়ে গেছে। এজন্য মোল্লাদের আমি দুচোখে দেখতে পারি না। দেখতে না পারলেও আগামী 7 দিন এই মোল্লার সাথেই স্বেচ্ছার নির্বাসনে যাচ্ছেন। যে কদিন আমার সাথে থাকবেন আমার কথা মতো চলতে হবে, ডিভোর্স না হওয়া পর্যন্ত। মনে থাকবে? হুম। বলে আফরিন মুখটা অন্যদিকে ফিরিয়ে রাখলো।
আরহাম হাসি চেপে রিক্সাওয়ালাকে বলল, ভাই, ঝাঁকির রাস্তায় একটু দেখে চালাও। সওয়ারি খুব নাজুক মানুষ। আফরিন চোখ গরম করে তাকালো আরহামের দিকে। আরহাম সেটা পাত্তা না দিয়ে বলল, গলায় লকেটে আমার নাম ঝুলে রেখেছেন কি মনে করে? আফরিন ঝুঁকে নিজের গলার দিকে তাকিয়ে দ্রুত আঁচল টেনে শালের মতো পেঁচিয়ে বলল, এতে আফরিন হয়, এতে আরহামও তো হয়, কি করে বুঝবো? আলগা খাতিরের চেষ্টা করবেন না। আপনার সাথে আসাটাই মস্ত বোকামি হয়েছে। রিক্সা ফেরাবো? আফরিন চোখ মেরে গেল। রিক্সার ঝাঁকিতে দুজনে কেঁপে উঠছে। আরহামও বাহারটা আফরিনের পেছন দিয়ে ওকে বেষ্টন করে রেখেছে। দেখতে দেখতে ওরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছালো। আফরিনকে দাঁড় করিয়ে আরহাম টিকিট চেকারকে খুঁজতে গেল। এরই মধ্যে একজন লোক আরফিনের চারপাশে ঘুরঘুর করতে লাগলো আর শীষ বাজাতে লাগলো। আরফিন বারবার তাকাচ্ছে আরহামের চলে যাওয়ার পথের দিকে। আফরিন বিরক্তি চোখে লোকটাকে দেখলো। গা রিরি করে উঠলো, কি বিদঘুটে চাহনি! ব্যাগটা ওর সাথে থাকলে না হয় বুঝতো ব্যাগ চুরির মতলব। আফরিনের হাতে তো ব্যাগও নেই, আরহামের কাছে সেটা। হঠাৎ প্রবল ধমক শুনে চমকে পেছনে তাকিয়ে দেখলো আরহাম এক হাতে লোকটার কলার ধরে দেওয়ালের সাথে লাগিয়ে প্রায় শূন্যে তুলে ফেলেছে লোকটাকে। ওর বাঁ হাতে আফরিনের ব্যাগ। কি, মেয়ে দেখলে শীষ বাজাতে ইচ্ছে করে? ওদিকে তাকিয়ে কি দেখছিলি? আফরিন দ্রুত গিয়ে আরহামের কনুই ধরে টানলো। এই, কি হচ্ছে? আসুন তো। আরহাম লোকটাকে ছেড়ে দিলে লোকটা পরিমরি করে দৌড় দিল। আরহামের মুখটা লালচে দেখাচ্ছে। আফরিন ওর কনুই ধরে হাঁটছিল। কি ভেবে ছেড়ে দিতে গিয়েও আবার জড়িয়ে ধরলো। চারপাশে ভিড়, ছেড়ে দিলে যদি হারিয়ে যায়। ট্রেনের বগির ভিতরে বিভিন্ন ধরনের মানুষ সহাবস্থান। এর মধ্যে সিগারেটের কড়া গন্ধে আফরিনের মাথা ধরে যাচ্ছে। বারবার আঁচল দিয়ে নাকটা চেপে ধরছে। আফরিন এরই মধ্যে মাথায় ঘোমটা দিয়ে ফেলেছে। ওকে বেশ বউ বউ লাগছিল। আরহাম মৃদুস্বরে বলল, তুমি জানালার সামনে এসে বসো। আফরিন উঠে জানালার ধারে যেয়ে বসতেই মনটা ভালো হয়ে গেল। সিগারেটের গন্ধটা এখন লাগে লাগছে না। সারি সারি গাছপালাগুলো সবে গিয়ে পেছনের দিকে সব ছুটে যাচ্ছে। মনে হয় হাত বাড়িয়ে ছুঁয়ে দিই। হঠাৎ চাপা ধমক শুনল, হাত ভেতরে নাও। আফরিন দ্রুত হাত ভেতরে নিয়ে আরহামের দিকে তাকালো। তুমি করে বলা শুরু করেছেন দেখি। মতলব কি আপনার? আমাকে আপনার কথার ফাঁদে ফেলে আটকে রাখবেন? জি না, ওটি হচ্ছে না। 7 দিন পর আমি সোজা ঢাকায় চলে আসব। তোমাকে তুমি বলার অধিকার আছে আমার। তাছাড়া 7 দিন বাদে তো কোনো সম্বোধনই ডাকতে পারবো না। তাই এখন বলে অসুবিধে কি? আফরিন আবার বাইরে তাকালো। গ্রামকে গ্রাম পেছনে ফেলে ওরা ছুটে চলেছে সামনের দিকে। আফরিন ভাবছে, স্বামী শব্দটার মধ্যে এক অদ্ভুত শক্তি আছে। কেবল এই সম্পর্কটার উপর ভিত্তি করে সে স্বল্প চেনা একটি লোকের সাথে বেরিয়ে পড়েছে। তার কোনোই ধরে টানার সময় আফরিনের মধ্যে সামান্যতম দ্বিধা কাজ করেনি। এই যে লোকটির পাশে ঘেঁষে বসে আছে, তা ওই স্বামী নামের জোরেই। নইলে ওর এত কাছে তো শাওনও আসতে পারেনি কখনো। শাওন আফরিনের ক্লোজ ফ্রেন্ড। যদিও তাদের বন্ধুত্বের দাবিতে সায়ন কখনো তেমন কিছু দাবি করেনি, তবে সায়ন আফরিনকে পছন্দ করে। আফরিন ওকে মোটামুটি পছন্দ করে। না করার কোনো কারণ নেই। শিক্ষিত গুণী ছেলে, ভালো চাকরি করে। সর্বোপরি আফরিনের বিয়ের খবর শুনে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছে, এসব পুতুল খেলায় আমি বিশ্বাস করি না। বিয়েতে পাত্র পাখি উভয়ের সম্মতি লাগবে। একজন শিক্ষিতা মেয়ে রমতে বিয়ে হয় কি করে? আফরিনকে আরো বলেছে, তুমি যে অবস্থায় আমার কাছে আসো না কেন, আমি তোমাকে গ্রহণ করতেই প্রস্তুত। আফরিন ওকে কোনো আশার বাণী শোনানি, কারণ সে নিজেই তখন বাবা রমতে যেতে পারেনি। এখনো ডিভোর্সের সিদ্ধান্ত পুরোপুরি নিতে পারেনি। মনে এক অজানা ভয় কাজ করে। মনে হয় বাবার সিদ্ধান্তের অমর্যাদা করছে। বাবা যে কি মনে করে এরকম সেকেলে একটা ছেলের গলায় ওকে ঝুলিয়ে দিয়ে গেল কে জানে। ভাবতে ভাবতে আনমনে ঘাড় ফেলালো আফরিন। লোকটা গভীর মনোযোগে বই পড়ছে, চোখে রিডিং গ্লাস। এমন সময় পাটা উল্টাতে গিয়ে বইয়ে চোখ রেখে বলে উঠল, কি দেখছো? আফরিন ভেওয়াচাকে খেয়ে মুখ ফিরে নিল। কয়টা চোখে ছেলের! বই পড়ার ফাঁকে এত কিছু দেখে কিভাবে? আফরিন পেছনে হেলান দিয়ে ঝিমোতে লাগলো। ট্রেনের দোলনি আর রিকিঝিকি তালে তালে কামরার বেশিরভাগ যাত্রীর ঘুমে ঢুলছে। আরহামের চোখে ঘুম নেই। সে তো নড়তেও পারছে না। একভাবে বসে থাকতে গিয়ে কাঁধ অবশ হয়ে আছে। তবু অনর বসে আছে। স্টেশনে ট্রেন থামা মাত্র আফরিনের ঘুম ভেঙে গেল। স্বভাবজাতভাবে ঘুম ভেঙে বালিশে নাক কান ঘষা আফরিনের পুরনো অভ্যাস। হঠাৎ সেটা করতে গিয়ে মনে হলো সে কোথায় মাথা রেখে শুয়েছে তার মুখ ঘষে। মুখ তুলে তাকিয়ে লজ্জায় কুঁকড়ে গেল আফরিন। আরহামের কাঁধে মাথা রেখে দিব্যি আরামে ঘুমিয়েছে ও। বা হাতটা এখনো আরহামের পেট জড়িয়ে ধরে আছে। ঝট করে হাত টেনে নিয়ে সোজা হয়ে বসলো। সরি, ঘুমিয়ে পড়েছিলাম। আমার কাঁধটাও ঘুমিয়েছে বলে আরহাম ডান হাত দিয়ে নিজের বাম কাঁধ ডলতে লাগলো। আরফিন সংকোচে জানালা দিয়ে বাইরে তাকালো। আরহাম হঠাৎ ওর মুখের উপর দিয়ে হাত বাড়িয়ে জানালার শাঁসিটা টেনে দিল। ট্রেন ছালে খুলে দেব। আশেপাশে অনেক আজে বাজে লোক ঘুরঘুর করছে। এখন কি খাবে বলো? ঠান্ডা না গরম? চা পাওয়া যাবে?
আরহাম উঠে গেল। ট্রেন থেকে লাফ দিয়ে নামলো। চায়ের স্টলের সামনে গিয়েও বারবার আফরিনের জানালা পাহারা দিতে লাগলো। 2 কাপ চা নিয়ে জানালায় টোকা দিতে আফরিন শ্বাসে খুলে হাত বাড়িয়ে চা নিল। আরহামকে চা দিয়ে নিজে নিজেই জানালার সামনে দাঁড়িয়ে চা খেতে লাগলো। আফরিন চা শেষ করে কাপ ফেরত দিতে গিয়ে বলল, চাটা অসাধারণ হয়েছে। আরহাম ওর দিকে তাকালো, তারপর চায়ের কাপ ফেরত দিতে চলে গেল। আফরিন নিজের মনে পত্রিকা খুলে বসতেই ওর সামনে আরেক কাপ চা এসে হাজির। এমা, আবার? আরহাম ছোট্ট একটা ফ্লাক্স দেখিয়ে বলল, এটা সহ কিনে ফেলাম। এবার তুমি যখন ইচ্ছা খেতে পারবে। নাও, এটা খাও। আফরিন কিছুটা অবাক হয়ে বলল, চা ভালো হয়েছে বললাম বলে কি দোকান শুধু তুলে আনতে হবে? এবার চা খাইয়ে আমাকে পটানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। আমি 7 দিন থাকবো, তারপর চলে যাব। চা খাইয়ে পটাবো কেন? এটা তো আমাদের, মানে হুজুরদের কমন বৈশিষ্ট্য। যতক্ষণ আমার বউ আছো, সাধ্যমতো দুনিয়া নিয়ে তোমার পায়ে লুটাবো। যখন পর হয়ে যাবে, ফিরেও তাকাবো না। আমরা মোল্লারা বউকে টাকা পয়সা, হিরে সোনা জহরত থেকেও বেশি পাহারা দিই, কারণ আমাদের কাছে ওগুলোর চেয়ে বউটা বেশি দামি, যেটাকে দমুখেরা বউকে বন্দি করে রাখা নাম দিয়েছে। ওরা টাকা পয়সা, হিরে সোনাকে দামি মনে করে লুকিয়ে আগলে রাখে, আর আমরা ঠিক একই কাজটা বউয়ের সাথে করি। বউকে খোলা বাজারে ধাক্কা খেতে ছেড়ে দেই না। এখন এটাকে তুমি যেভাবে ইচ্ছা দেখতে পারো। একবার যখন কথা দিয়েছি, তখন তোমাকে 7 দিনের বেশি 1 মিনিটও আটকে রাখবো না। বরং এই 7টা দিন তুমি আমার মেহমান। তাছাড়া বিয়েটা যেহেতু তোমার ইচ্ছেতে হয়নি, সেক্ষেত্রে তোমাকে আটকে রাখার কোনো যুক্তি নেই। এ ধরনের বিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেঙে দিয়েছেন। অসংখ্য হাদিস এসেছে এ ব্যাপারে। মেয়েদের বিয়ের ব্যাপারে তাদের অনুমতি না নিয়ে বিয়ে দেওয়ার হুকুম ইসলামে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বালিকা বিবাহিতা নারীকে বিবাহ দেওয়া যাবে না যতক্ষণ না তার স্পষ্ট অনুমতি নেওয়া হয়। একই রকম সাবালিকা কুমারী মেয়েকেও বিয়ে দেওয়া যাবে না যতক্ষণ না তার অনুমতি গ্রহণ করা হয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অনুমতি কিভাবে বোঝা যাবে? সে তো কথা বলবে না। তিনি উত্তরে বলেন, চুপ করে থাকাই তার অনুমতি। এই হাদিসটাই বিভিন্নভাবে অন্যান্য হাদিসে এসেছে। আরেকটা হাদিস হযরত খেনসা বিনতে খিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তার পিতা তাকে বিয়ে দিল যেটা তার পছন্দ ছিল না, আর তিনি পূর্ব বিবাহিতা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনি তার অপছন্দের কথা জানিয়ে অভিযোগ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিয়ে ভেঙে দিলেন। এটা বুখারীর হাদিস। ইবনে মাজাহ বলছে, পিতার দেওয়া বিয়ে ভেঙে দিলেন। আজকের দিনে যারা জেনে কিংবা না জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মা আয়েশার বিয়ে নিয়ে করে বাজে মন্তব্য করে তাদের উদ্দেশ্যে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্নবিদ্ধ করা, যেটা কেবল অসম্ভব না, অবান্তর বটে। আফরিন মুগ্ধ হয়ে শুনছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেও শ্রদ্ধা করে, তবে আছে শ্রদ্ধায় কিছু ভালোবাসা মিশে গেল। ট্রেন সশব্দে ছুটে চলেছে সিলেটের দিকে। আফরিনের হঠাৎ মনে হলো, এভাবে যদি জীবনটা কাটিয়ে দেওয়া যেত। এই ট্রেন, এই বগি, এই সিটার পাশাপাশি ওরা দুজন। দেখ কি সব ভাবছে। ছেলে মানুষই চিন্তা। সামনে ওর অনাগত ভবিষ্যৎ। ও অনার্সটা শেষ করে মাস্টার্স পড়বে, ভালো চাকরি করবে, নিজে উপার্জন করবে। সে নিজেকে অন্যের পরাধীন করতে রাখতে চায় না। এগুলো যাত্রাপথের আবেগ, এখানেই দাফন। এসবকে প্রশ্রয় দেবার কোনো মানেই নেই। আফরিন একটু ঠিকঠাক হয়ে বসার চেষ্টা করলো, যেন নিজের আত্মমর্যাদাবোধকে জাগিয়ে তুলতে চাইল। দুজনে দুটো ম্যাগাজিনে ডুবে গিয়েছিল। এমন সময় ট্রেন থেমে গেল। কি ব্যাপার? এটা তো স্টেশন না। যাত্রীরা সবাই জানালা দিয়ে উকি ঝুঁকি মারছে। এই লাইনটাতে প্রায় ডাকাতি হয়। আরহামের কপালে চিন্তার রেখা। উঠে দাঁড়াতে আফরিন জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন? একটু জেনে আসি কি হলো। তুমি এখানে থাকো, আমি দেখছি। আরহাম নেমে যেতে আফরিন দ্রুত উঠে দাঁড়ালো। এই সুযোগ। অনেকক্ষণ থেকে ব্লাডারে চাপ অনুভব করছিল। আফরিন কামরার লম্বা লাইনটা ধরে এগিয়ে গিয়ে শেষ মাথায় বাথরুমে ঢুকে গেল। আরহাম কোমরের হাত থেকে দাঁড়িয়েছিল খোলা প্রান্তরে। মুখ ফিরিয়ে ট্রেনের বিশেষ বগিটার দিকে তাকালো। এবার তাকিয়ে কাউকে না দেখে চমকে উঠল সে। দ্রুত টেনে ফিরে গিয়ে দেখলো আফরিন নেই। কোথায় গেল? ওপরের বাঙ্কে তাকিয়ে দেখলো ব্যাগটা ঠিক আছে। কয়েক কদম হেঁটে পুরো বগিটা চক্কর দিল। নেই, আফরিন নেই। বুকের ভেতর এক অজানা আশঙ্কা। মনে মনে আল্লাহর সাহায্য চাইতে দেখলো আফরিন দাঁড়িয়ে আছে ভেজা মুখে। আরহামের সমস্ত উদ্বেগ কেটে গিয়ে সেখানে ভর করল রাগ। বাথরুমে যাবে? এটা আমাকে বললেই তো হতো। একা যাবার কি দরকার ছিল? এখানে বাথরুমগুলোতে কত রকম অঘটন ঘটে সেটা জানো? আপনির মুখ লালচে হলো। না মানে, মুখ ধুতে গিয়েছিলাম। আরহামের হুঁশ ফিরল যেন। গলার স্বর নামিয়ে বলল, যেখানেই যাও আমাকে না বলে যাবে না। আগামী 7 দিন তুমি আমার দায়িত্বে। তোমার কিছু হলে তোমাদের বাড়িতে কি জবাব দেব আমি? আফরিন কিছু না বলে আঁচল দিয়ে মুখ মুছতে লাগলো। তারপর ব্যাগ থেকে চিরুনি বার করলো। একটানে খোপাটা খুলে ফেলে বলল, রুমে কেউ নেই, চুলটা আঁচড়ে নেই, ধুলো লেগে জট পাকিয়ে গেছে।
আরহাম চরম অস্বস্তি নিয়ে ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলো পাশে কেউ এসে না পড়ে। আফরিনের তৎপরতা দেখে মনে মনে হেসে ফেল। আরহাম ধমকের সুরে বলল, এই, কাজ শেষ করো, লোক আসে। আফরিন দ্রুত আঁচল দিয়ে নিজেকে পরিপূর্ণরূপে ঢেকে লক্ষ্মী বউটি সেজে গেল। আরহাম বাইরের লোকদের সাথে কথা বলে ফিরে এসে ব্যাগটা নিয়ে খপ করে আফরিনের হাত ধরল শক্ত মুঠিতে। আফরিন অবাক, কি হলো? চলো, এই ট্রেন শ্রীমঙ্গল যাবে না, আরেকটা গুডস ট্রেন চলে আসবে, সেটাতে যেতে হবে। তাড়াতাড়ি চলো, এই জায়গাটা ভালো না, এখানে প্রায় ডাকাতি হয়। আফরিন চঞ্চল গলায় বলল, আপনি থাকতে ভয় কি? যে ডাকাতি আসবে ওর কলার ধরে শূন্যে তুলে ঢিসুম ঢিসুম করে দুটো মোক্কা মেরে দিবেন তারপর। আরহামের কড়া চোখের দিকে তাকিয়ে আফরিন কথা থামাতে বাধ্য হলো। আরহাম কটমট করে বলল, সিনেমা দেখা হয় খুব, তাই না? আফরিন হাসল। আরেকটা চাপা ধমক শুনল, দাঁতগুলো ভেতরে নাও, সবাই তাকিয়ে আছে। রেললাইনের ওপর দিয়ে আরহামের হাত ধরে হাঁটতে খুব ভালো লাগছে আফরিনের। এটা ওর জীবনে ঘটা সবচেয়ে সুন্দর একটা ক্ষণ। এরকম সিংহ পুরুষের হাত ধরে হাঁটার স্বপ্ন জীবনে অনেকবার দেখেছে, কিন্তু বাস্তবতা এমন হবে কখনো ভাবিনি। আফরিনের গলা ছেড়ে কবিতা আবৃত্তি করতে ইচ্ছে হচ্ছে। আরহামের চেহারায় এক অদ্ভুত রুক্ষতা, চোখ কুঁচকে চারদিক দেখতে দেখতে যাচ্ছে। আফরিন চাপা হাসল। লোকটা সবসময় ইনসিকিউরিটিতে ভোগে। অবশেষে বলে ফেলল, এত টেন্স হয়ে আছেন কেন? এত সুন্দর পরিবেশ, খোলা প্রান্ত, এখানে ওখানে ঝোপঝাপ, আর আপনি? কষে একটা ধমক দিতে গিয়েও সামনে নিল আরহাম। কেবল বলল, যে নিজের বিপদ বুঝে না তাকে পাগল ছাড়া আর কি বলবো। আমি তো নিজের জন্যই টেন্স হয়ে আছি, তাই না? আফরিন ওর কথায় পাত্তা না দিয়ে বলল, জীবনানন্দের এই কবিতাটা পড়ি। হাজার বছর ধরে আমি পথ হাঁটতেছি পৃথিবীর পথে, সিংহল, সমুদ্র আর নিশীথের অন্ধকারে। আরহামকে অবাক করে দিয়ে বলল, চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার সাবস্ত্রীর কারুকার্য, বলে আরহাম আফরিনের দিকে তাকালো। আফরিন লজ্জায় মুখ নামালো। আরহাম হেসে বলল, নিজেকে নাটোরের বনলতা সেন ভাবা শুরু করেছে নাকি? হা হা হা। প্রাণখোলা হাসিতে ভরে উঠল নির্জন প্রান্তর। আফরিন হঠাৎ আরহামের হাতে ধরা নিজের হাতটা মুচড়ে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু আরহামের মুঠো একচুলও নাড়তে পারল না। এর মধ্যে একটা গোটস ট্রেন এসে পড়ায় লোকজন হুড়হুড়ি করে তাতে উঠতে লাগলো। আরহাম রীতিমতো ঘেরাও দিয়ে আফরিনকে তাতে তুলে দিয়ে একটা জানালার পাশে জায়গা করে নিল। আফরিনের নিজেকে রানের মতো মনে হতে লাগলো। কোনো পুরুষ কোনো মেয়েকে এতটা যত্ন করতে পারে তা ওর জানা ছিল না। এর আগেও কতবার বন্ধুদের সাথে মার্কেটে গেছে, ফাল্গুন বৈশাখে বাংলা একাডেমিতে গেছে, সেখানে বন্ধুদের দ্বারাই বান্ধবীদের হ্যারেস্ট হবার কত ঘটনা শুনেছে। আর আজকাল তো যা হচ্ছে তা বলার নয়। অথচ এখানে এত ভিড়ের মধ্যে আরহামর গায়ে কারো ছটকও লাগতে দেয়নি, নিজে কোনো সুযোগ নেয়নি, যেটা চাইলে সে অনায়াসে করতে পারত। এই বগিটাতে লোকজন ঠাসা, কয়েকজন কোরাস গাওয়া শুরু করেছে। আরহাম আফরিনের কানের কাছে মুখ নিয়ে বলল, নিজেকে ভালো করে ঢেকে ফেলো প্লিজ, লোকজন কেমন ড্যাবড্যাব করে তাকাচ্ছে দেখো। আফরিন তর্ক করল না, মুখটাকে ভালো করে ঢেকে নিল। ফিসফিসিয়ে বলল, ঘুম পাচ্ছে। আরহাম হেসে বলল, কাত তো পেতেই রেখেছি, কোনো সমস্যা নেই, ঘুমিয়ে পড়ো, স্টেশন আসলে তুলে দেব। আফরিন সত্যি সত্যি আরহামের কাঁধে মাথা রেখে শুয়ে পড়ল। চোখ খুলতেই আফরিন অবাক। চারপাশে কেবল সবুজ আর সবুজ, খাড়া পাহাড়ের পুরোটাই সবুজ কার্পেটে মোড়া, দুপাশে চা বাগান। তাকিয়ে থাকতে খুব ভালো লাগছে আফরিনের। আরহাম বলল, এরপরে স্টেশনেই আমরা নামবো। স্টেশন থেকে নেমে আরহাম রিক্সা নিল। আধা ঘন্টা পর ওরা বাড়ি পৌঁছলো। আফরিনকে দেখতে পেয়ে দৌড়ে এলো আরহামের ছোট বোন আরিশা। আরহামের মাও আনন্দিত মুখে এগিয়ে এসে জড়িয়ে ধরলেন আফরিনকে। আহারে, আমার বৌমাটার মুখটা একদম শুকিয়ে গেছে। কি রে খোকা, পথে অনেক কষ্ট দিয়েছিস বৌমাকে। আরহাম হাতের ব্যাগ রেখে বলল, তোমার বৌমাকে জিজ্ঞেস করো, উনি ননির পুতুল হলে আমার কি দোষ? হয়েছে, বুঝেছি, গোর্স ট্রেনে এসেছো না। আহারে, এমনটা মাঝে মধ্যেই হয়। চলো, একেবারে গোসল সেরে নাস্তা খাবে। আগে একটু বাবার সাথে ওকে দেখা করিয়ে আনো, অস্থির হয়ে আছে সে। আরহাম বলল। আরহামের মা আফরিনকে যে ঘরে নিয়ে গেলেন সেই রুমে একটা বিছানায় শুয়ে আছেন আরহামের বাবা। আফরিন তাকে সালাম দিতেই তার মুখে বিস্তৃত হাসি ফুটে উঠল। উঠে বসতে চাইলে আরহামের মা তাকে নিরস্ত করে বলল, বৌমা সবেমাত্র এসেছে, ও ফ্রেশ হয়ে আসুক, তখন কথা বলবেন, ওকে নিয়ে যায়। বৃদ্ধ লোকটি ডান হাত বাড়িয়ে কেবল আফরিনের গালটা ছুঁয়ে দিলেন। বৃদ্ধের চোখে পানি। আফরিন কেঁপে উঠল। এই বৃদ্ধ মানুষটি যখন জানবে আফরিন মাত্র 7 দিন পরে তাদের সবার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে যাবে, তখন তার মনের অবস্থা কি হবে? গোসল সেরে একটা নীল থ্রি পিস পরেছে আফরিন। এর মধ্যে খাওয়া দাওয়া সেরে নিয়েছে ও। ওকে বিশ্রাম নেবার জন্য ঘরে পাঠানো হয়েছে। পাহাড়ি এলাকাগুলোয় সন্ধ্যা যেন তাড়াতাড়ি নামে।
আফরিন বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ প্রকৃতি দেখে ঘরে ফিরে এলো। ভেজা চুল থেকে টাওয়াল টেনে খুলে সেগুলোকে টাওয়াল দিয়ে হালকা বাড়ি মেরে মেরে পানি ঝরাতে লাগলো। অদূরে আরহাম নিজের ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বের করছিল। আফরিন হঠাৎ ঝাড়া শেষে ওর লম্বা চুলগুলো ঘুরিয়ে পেছনে পাঠানোর সময় আরহামের মুখে ঝাপটা মেরে ছুঁয়ে দিল। পানির ছিটায় আরহাম চমকে তাকালো। কি হলো এটা? সরি, চুল ঝাড়ছিলাম, নির্বিকারে বলল আফরিন। এটাও কি অভিনয়ের অংশ? মানে, কিসের অভিনয়? আগামী 7 দিন তুমি আমার বউ সেজে থাকার অভিনয় করে 7 দিন পর মঞ্চ ত্যাগ করবে, এমনটি তো বলে এসেছো ঢাকা থেকে। তা বন্ধ করে তো অভিনয়ের কোনো কারণ দেখি না। আপনি একটু বেশি বুঝেন। বেশি বুঝিনি, ঠিকই বুঝেছি। শোনো, এখানে কোনো দর্শক নেই, ড্রপ সিন পড়ে গেছে, আমার বউ সাজা আপাতত বন্ধ। তুমি তোমার মতো রিল্যাক্স থাকতে পারো। এই যে খাট, ওই যে ওখানে তুমি আরামসে ঘুমাও, আমি ফ্লোরে ব্যবস্থা করে নেব। কি, ব্যবস্থাটা ঠিক আছে? আফরিন নির্বাক শ্রোতার মতো কথাগুলো শুনল। তারপর বলল, আপনার ঘর, আপনি মাটিতে শোবেন, এটা কেমন কথা? আমরা অতিথিকে বেস্ট এফোর্ট দিয়ে থাকি। আমি তাহলে অতিথি? কিছুটা আহত স্বরে বলল আফরিন। আরহাম চোখে রিডিং গ্লাস পরে বলল, এটাই তো সত্যি, তাই নয় কি? আফরিন তাকিয়ে রইল। চশমা চোখে লোকটাকে সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছে। আরহাম ওর দৃষ্টি উপেক্ষা করে নিয়ে বই নিয়ে বসে গেল জানালার ধারে ইজি চেয়ারটাতে। আফরিন বলল, আসলে মোল্লা হন আর যাই হন, মানুষ তো সেই রক্ত মাংসেরই। বিছানায় শুতে যাচ্ছি না কারণ তাতে আপনার স্বরূপ প্রকাশ পেয়ে যাবে, এই জন্য। আরহাম বই বন্ধ করে তাকালো আফরিনের দিকে। মেয়েটাকে আসলে কি বলতে চাইছে? আরহাম কিছু একটা বলতে গিয়েও নিজেকে সামলে নিয়ে বলল, অভিনয় করলে ঠিক মতো করো। যাও, ও ঘরে যাও। সেখানে গিয়ে আমার মা আর আরিশার সাথে আড্ডা দাও। আমার মাথা খেও না তো। কি, আমি মাথা খাচ্ছি? নয়তো কি, আমি যথেষ্ট ক্লান্ত, একটু বই পড়ে মাইন্ডটাকে ফ্রেশ করতে চাচ্ছি। ঠিক আছে, করুন, বলে রাগে মাটিতে জোরে জোরে পা ফেলে দরজার দিকে এগিয়ে গেল আফরিন। বেরোবার সময় হঠাৎ দরজার কাছে রাখা বেতের সোফা থেকে কুশনটা তুলে নিয়ে কি মনে হতে ছুড়ে মারল আরহামের দিকে। মেরি দ্রুত বেরিয়ে গেল আফরিন। আরহামের মাথায় লেগে কুশনটা মাটিতে পড়ে গেল। আরহাম ভীষণ অবাক হয়ে কুশনটা হাতে নিয়ে বসে থাকলো। ওর মাথায় কিছুই আসছে না। আফরিন হঠাৎ রেগে গেল কেন? রেগে যাবার মতো কিছু কি করেছে? নতুন বইয়ের আগমন উপলক্ষে আরহামের মা সাফিয়া হোসেন ভালো কিছু রান্নার আয়োজন করছিলেন। আফরিনকে রান্নাঘরের গেটে দেখে তিনি উৎফুল্ল হয়ে কাছে ডাকলেন, আরে এসো, এসো বৌমা, তুমি কি ঝাল খেতে পছন্দ করো? আমি কিন্তু তোমার জন্য তরকারিতে ঝাল কম দিয়েছি। আফরিন হাসলো, না ঠিক আছে, আমি খুব বেশি ঝাল খেতে পারি না। তোমার আম্মার কথাই তো জিজ্ঞেস করা হলো না, কেমন আছেন উনি? আচ্ছা, তোমার বড় বোনটা কেমন আছে? কি নাম যেন? জি, ওর নাম ইরিন। হ্যাঁ, ইরিন কেমন আছে ও? ওর কি বাবু হয়েছে? না, ওর এখনো বাবু হয়নি। ও আচ্ছা। সাফিয়া হোসেন খুঁটিয়ে খুঁটিয়ে আফরিনের বাড়ির সবার খবর নিলেন। তারপর আফরিনের পিতার মৃত্যু প্রসঙ্গে কিছু কথা তুললেন। তার সাথে আরহামের বাবার কৈশোরের ঘনিষ্ঠতার কয়েকটা উদাহরণ দিলেন, যার একটা ছিল অনেকটা এমন। তিনি বললেন, শোনো বৌমা, তোমার বাবা ভাত যদি খেত, নিজের বাড়ি তো হাত ধুতো এসে তোমার শ্বশুর বাড়িতে, পাশাপাশি বাড়ি ছিল। আমার শাশুড়ি তোমার বাবাকে খুব স্নেহ করতেন। দুজনে খুব মিল ছিল, যেন মানিক জোড়। তোমার বাবা মারা যাবার পর থেকেই তোমার শ্বশুর সেই যে বিছানায় পড়ল, তোমার বাবার কথা বলে শুধু কাঁদে। যেদিন আরহাম তোমাকে আনতে গেল, সেদিন সকালে জ্বরের ঘরে সে কি তার প্রলাপ বকা শুরু হয়েছিল, সেসব দেখে আরহাম তোমাকে আনতে ছুটেছে। যে জেদি ছিলে তোমাকে এনেই তবেই ছাড়লো। ইচ্ছে ছিল তোমার শ্বশুর সুস্থ হলে আরহামের ওয়ালিমাটা করে ফেলবো, কিন্তু আরহাম বলল, তুমি নাকি সপ্তাহখানেক পরে ঢাকা চলে যাবে, তোমার কলেজ খোলা। আফরিন মুখ নিচু করে বলল, জি, মানে, দেখো মা, তোমার পড়ালেখার ব্যাপারে আমার কোনো বাধা নেই, কিন্তু একটা কথা সবসময় খেয়াল রেখো মা, মেয়েদের জন্য সবচেয়ে সম্মানের জায়গা হলো তার স্বামীর ঘর। আফরিন ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলল। সাফিয়া ওর হাত ধরে নিজের ঘরে নিয়ে গেলেন। কাঁধে মৃদু চাপ দিয়ে ওকে নিজের পাশে বসালেন। দেখো মা, তোমাদের আজকাল বোঝানো হচ্ছে যে সংসার নয়, কর্মক্ষেত্রে নিজের প্রতিভার ঝলকানি দেখাতে হবে। স্বামীর খেদমতকে দাসত্ব আর বসের খেদমতকে সম্মানের বলে বোঝানো হচ্ছে। আজকের মেয়েরা তাই দলে দলে ঘর ছেড়ে পরকে জয় করতে নেমেছে। এতে নাকি সার্থকতা? কখনো খেয়াল করে দেখেছো? কোনো মেয়ে পড়াশোনা বা চাকরি করতে না পেরে আক্ষেপ হয়তো করে, কিন্তু পাগল হয়ে যায় না, কান্নাকাটি করে না। কিন্তু হাজারো মেয়ে এমন দেখবে, একটা সন্তানের জন্য পাগল হয়ে আছে, কপাল চাপড়াচ্ছে, হা হুতাশ করছে। কেন জানো? কারণ আমাদের আল্লাহ আমাদের এই প্রকৃতিতেই গড়েছেন মেয়েদের সার্থকতা মাতৃত্বে। আমার বড় এক ফুফাতো বোন ছিল, সে লেখাপড়ায় খুব ভালো ছিল, ডক্টরেট করে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিল, চারিদিকে ধাপিয়ে বেড়াতো, কাউকে কেয়ার করতো না।
ওর বয়স যখন 40-এর উপরে, তখন ওর বাসায় আমাদের সব ভাই বোনদের দাওয়াত করতো। আর আমাদের বাচ্চা কাচ্চাদের প্রচুর গিফট দিত। একসময় ওর ছোট বোনদের বাচ্চাদের ওর কাছে রেখে ওদের মার্কেটে বা ঘুরতে যেতে বলতো। কে কার বাচ্চা কয়দিন দেবে বলো? শেষে আমার ওই বোনটার মাথায় দোষ দেখা দিল। একদিন আমার ফুপু দেখলো ওর একটা কোলবালিশকে বাচ্চা বানিয়ে ঘুম পাড়াচ্ছে। ওকে মেন্টাল হসপিটালে রেফার করা হয়। বুঝলে মা, স্রষ্টা আমাদের যে বৈশিষ্ট্য করেছেন তার বিপরীতটা জোর করে চালাতে গেলে তার স্বাভাবিকতা নষ্ট হবে। এই যে এখন মেয়েরা দেরি করে বিয়ে করে বা একটা বাচ্চা নিয়ে বসে থাকে, এগুলো নারীত্বের বৈশিষ্ট্যের বিপরীত। এখন স্লোগান দেওয়া হচ্ছে ছোট পরিবার সুখী পরিবার। আসলে কি তাই? এমন হাজারো পরিবার আমি চিনি যাদের একটি সন্তান বাবা মায়ের জীবনে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে। অথচ আগেরকার সব পরিবারে 10টা 15টা করে ছেলে মেয়ে ছিল। কই, সেসব পরিবারে তো এত অশান্তি ছিল না। আসলে স্লোগানটা হওয়া উচিত ছিল দেনী পরিবার সুখী পরিবার। দিনদারিতা মানুষকে ধৈর্য ধরতে শেখায়, সংযম শেখায়। তাছাড়া আমাদের সময়ে জীবনে কখনো ইউরিন ইনফেকশন কি বা জ্বরের ক্যান্সার কি শুনিনি। এখন তো অধিকাংশ মেয়ে এই রোগের রোগী। এর কারণ মেয়েদেরকে তাদের ফিতরা থেকে সরিয়ে অন্যরূপে প্রতিষ্ঠা করার আয়োজনে নেমেছে একদল স্বার্থান্বেষী লোক। এখন তোমাকে বললাম, তুমি কিছু মনে করছো না তো? হয়তো অনেক বেশি বলে ফেললাম। না না, ঠিকই তো বলেছেন। অনেক কিছু শেখার আছে আপনার কথায়। চলো, তোমার শ্বশুরের কাছে যে বসি। কি অসুবিধা হবে? আরে না না, চলুন। রাতের খাওয়া দাওয়া শেষে আফরিন শুতে এসে দেখলো আরহাম কম্পিউটারে ব্যস্ত। আফরিন ওর সাথে কিছু কথা বলতে চায়, কিন্তু ওর মনে হলো সে আফরিনকে কিছুটা এড়িয়ে চলছে, যেন এই বাড়িতে নিয়ে দেওয়া পর্যন্তই ওর দায়িত্ব ছিল। আফরিন আরহামকে কিছুক্ষণ দেখলো, তারপর বলল, আপনি কি খুব বেশি ব্যস্ত? কেন? আমাকে দরকার? জি। অকপট উত্তর আফরিনের। তারপর আরহাম কম্পিউটার থেকে মুখ ফিরিয়ে তাকালো। বলো, কি বলবে? আফরিন কিছুটা ইতস্ত করে বলল, মাকে আপনি কি বলেছেন আমার যাবার ব্যাপারে? যা সত্য তাই। ডিভোর্সের কথা। আফরিন চোখ বড় বড় করে বলল, আরে না, তাই কি বলা যায় নাকি? বলেছি তোমার কলেজ আসে, পড়াশোনা আছে, এসব। তুমি চলে যাবার পর আর না আসলে তখন ধীরে ধীরে বুঝিয়ে বলবো। আপনি কি চান আমি চলে যাই? এখানে আমার যাওয়ার প্রশ্ন আসছে কেন? তুমি নিজে তো চাও। আফরিন মুখ নিচু করলো। মার সামনে যেতে আমার খারাপ লাগছে। তিনি কত আয়োজন করছেন আমার জন্য। আগামীকাল কিছু গেস্ট দাওয়াত করেছেন, আমাকে দেখতে আসবে তারা। বলেছেন ওয়ালিমা করবেন। এসব টপকে কিভাবে কি করি? আরহাম দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে তুমি একমাত্র ছেলের বউ তো, তাই তাদের আবেগটা অন্যরকম। তা হোক, কিন্তু তোমার চাওয়ার আমি কোনো বাধা আসতে দেব না। তুমি যেটা চাইবে সেটাই হবে। আজ বুধবার, আগামী বুধবার সকালে আমরা ঢাকা রওনা দেব ইনশাল্লাহ, ঠিক আছে? বলে আরহাম নিজের কাজে মন দিল। আফরিন চিন্তিত মুখে বালিশে মাথা রাখলো। সেখান থেকে আরহামকে দেখতে লাগলো। এ কেমন স্বামী, যে কোনো জোর জবরদস্তি করে না। আফরিন না হয় বলেছে ডিভোর্স দিবে, তাই বলে সেটা মাথা পেতে মেনে নিতে হবে? স্বামী না চাই, আমার প্রতি তার কোনো আগ্রহই তো নেই। কার জন্য থাকবো? ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে তলে গেল আফরিন বলতে পারবে না। সকালে ঘুম ভেঙে দেখলো পুরো রুম খালি। আফরিন অবাক হয়ে উঠে বসলো। সে কি, এই রুমে একা ছিল নাকি? বাইরে এসে রান্নাঘরে ওকে দিতে দেখলো শাশুড়ি আম্মা স্যুপ গরম করছেন। আফরিনকে দেখে হেসে বললেন, ঘুম ভাঙলো? আফরিন লজ্জিত হাসলো। জি। আম্মা কোথায়? খোকার কথা বলছো? ও তো ফজরের নামাজ পড়ে নাস্তা খেয়ে বেরিয়ে গেছে। আজ ওর নাকি স্কুলে কি কাজ আছে। উনি স্কুল টিচার? হ্যাঁ। কেন তুমি জানো না? ভুলে গেছি। আফরিন লজ্জিত স্বরে বলল, তোমার নাস্তা দেওয়া আছে, খেয়ে নাও। আম্মা, স্যুপটা আমাকে দিন, আমি বাবাকে খাইয়ে দিই। সাফিয়ার হাসি বিস্তৃত হলো। খুশি মনে স্যুপের বাটিটা এগিয়ে দিলেন। আফরিন বাটি নিয়ে শ্বশুর সাহেবের সামনে গিয়ে বসলো। দুপুরে খাবার সময়েও আরহামকে দেখা গেল না। আফরিন আরিশের সাথে কিছুক্ষণ গল্প করেই কাটালো। আরহামের বইয়ের কালেকশন দেখলো। লোকটার সম্পর্কে যত জানছে ততই অবাক হচ্ছে। এত ভালো কমার্স ব্যাকগ্রাউন্ড, অথচ সে ব্যাংকে চাকরি করছে না হারাম উপার্জনের ভয়ে। একটা সাধারণ হাই স্কুলে পড়ে আছে। বিকেলের দিকে মা ফোন করতে আফরিন খুশি হয়ে ফোন ধরে বলল, মা, তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি। তোর খবর বল। ওই গোয়াটার সাথে যে গেলি, না একটা ফোন না কিছু। আমাদের ভুলে গেছিস? ছি মা, সে তোমাদের জামাই। এভাবে বলছো কেন? বাহ, তোর গলার শুরু তো দেখি বদলে গেছে। এতদিনে কি জাদু করলো ওরা? মা, বাসার খবর বলো। সবাই কেমন আছে? ভালো। তুই কবে ফিরবি? তোর দুলাভাই উকিলের সাথে তোর ডিভোর্সের ব্যাপারে কথা বলেছে। তুই ফিরে এলেই ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া হবে। আর শোন, তুই ওই গোয়াটার থেকে দূরে দূরেই থাকবি, সাবধানে থাকবি। এসব কি বলছো মা? এটা আমার নিজের সংসার। আর আরহাম আমার স্বামী।
খুব যে বলি ঝাড়ছিস। ওই মাস্টার কয় টাকা বেতন পায়? সে নিজে খাবে কি আর তোকে খাওয়াবে কি? মা, এখন এসব কথা বলতে ভালো লাগছে না। বাবা যা করেছে জেনে বুঝে করেছে। এরা সবাই সহজ সরল মানুষ, প্যাঁচ গোছ নেই। আমার খারাপ লাগছে না। এখন তুই ঘোরের মধ্যে আছিস, যখন ঘোর কাটবে তখন কপাল চাপড়াবি। মাথা খারাপ না করে সুজা সামনের সপ্তাহে চলে আয়। মা, তুমি ভদ্রতা করেও একবার আমার শ্বশুরের কথা জিজ্ঞেস করনি। অথচ একটা সময় সে তোমার বাড়ির নিয়মিত অতিথি ছিল। আমার জন্মের সময় বাবা যখন খুব ভেঙে পড়েছিল তখন। ও, তখন যে ওরা আমাদের সংসার চালিয়েছে সেই গানও তোকে শুনিয়ে দিয়েছে। বাহ! যেতে না যেতে নিজেদের দান দক্ষিণার গল্প শুরু করে গেছে। আফরিন অবাক বিস্ময় হলে বলল, ওরা যে আমাদের সংসার চালিয়েছে এটা তোমার মুখ থেকেই শুনছি। ওরা কেউ এসব বলেনি। আমি যে খুব ছোট হয়ে জন্মেছিলাম, ডাক্তাররা আমার বাঁচার আশা ছেড়ে দিয়েছিল। সেসব গল্প বলে সে ভুলেও বলেনি এসবের খরচ ওরা দিয়েছে। এটা বরং তুমি বললি এখন। ওপাশে চুপ। আফরিন ক্লান্ত কণ্ঠে বলল, মা, আমি রাখি। ফিরবি কবে? সোমবার? না, সোমবার কেন? কবে ফিরবো তোমাকে পরে জানাবো। এখনো দিন ঠিক করিনি। রাখি। বলে ফোন কেটে ফিরে দেখলো আরহাম ড্রয়ার খুলে একটা ট্রাউজার বের করে টাওয়েল কাঁধে নিয়ে বাথরুমে ঢুকছে। আফরিন কিছুটা থমকে গেল। আরহাম নিশ্চয় ওদের কনভারসেশন শুনেছে। কতটুকু শুনেছে তা ওর মুখ দেখে বোঝার উপায় নেই। আফরিন পিছন থেকে বলল, কখন এলেন? এই তো মিনিট 5 হবে। ও, সকালে কখন গেলেন দেখিনি তো। আরহাম দুহাত কোমরে রেখে ওর দিকে তাকালো। তুমি কি নামাজ একদমই বড় না? আফরিন লজ্জিত স্বরে বলল, মাঝে মধ্যে। হুম, ভেরি ব্যাড। বলে মাথা নেড়ে বাথরুমে ঢুকে গেল। আফরিন মোবাইল চার্জে দিয়ে শাশুড়ির ঘরে এলো। শাশুড়ি মাকে 3 পিস বদলে শাড়ি পরে নিতে বললেন। বসার ঘরে কিছু প্রতিবেশী এসেছেন। তিনি আফরিনের হাতে তার নিজের একটা শাড়ি তুলে দিয়ে সেটা পরতে বললেন। তারপর নিজের গলা থেকে চেন খুলে আফরিনের গলায় পরিয়ে দিয়ে বললেন, এটা পরে এসো মা। হালকা সাজ দিও। যদিও আমার বৌমা এমনিতেই দেখতে মাশাল্লাহ, তবুও নতুন বউ তো। বলে শাশুড়ি চলে গেলেন। শাশুড়ি দেওয়া লাইট পিঙ্ক রঙার শাড়িটা পরে আধা ঘন্টার মধ্যে মাথায় ঘোমটা দিয়ে বসার ঘরে চলে এলো আফরিন। হাতের রং মিলিয়ে চুড়ি পরেছে। আরিশা ওর চুড়ির আলনা থেকে এনে দিয়েছে চুড়িগুলো। আফরিনকে দেখে প্রতিবেশী অতিথিরা খুশি হলো। ওরা প্রত্যেকেই ছোটখাটো গিফট নিয়ে এসেছিল। যাবার সময় অনেক দোয়া করে খেয়ে দিয়ে বিদায় হলো তারা। আফরিন শাশুড়ির হাতে 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 সব গোছাতে সাহায্য করলো। আরহামের খাবারটা টেবিলে ঢেকে রাখলে আরফিন নিজেই বলল, উনি খেয়ে নিলে আমি এসব গুছিয়ে ফেলতে পারবো। আপনি যে বিশ্রাম নিন মা। শাশুড়ি খুশি মনে নিজের ঘরে চলে গেলেন। আফরিন ঘরে এসে দেখলো আরহাম একগাদা খাতার মাঝে ডুবে আছে। আফরিন নিঃশব্দে আরহামের কাছে গিয়ে দাঁড়ালো। এসব কি আজই দেখে শেষ করতে হবে? উম মুখ না তুলেই জিজ্ঞেস করলো আরহাম। বলছি, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। খেয়ে নিয়ে তারপর না হয় বসতেন। আপনি যদি বলেন আমি সাহায্য করতে পারি। সাহায্য? না থাক। কাল তো ছুটি। আজ রাত জেগে হলেও সব শেষ করে ফেলবো। তুমি ঘুমাও, আমি খেয়ে নেব। একটা কথা বলতে চাচ্ছিলাম, রাখতে পারবেন? বলো। আমার বিছনাকান্দি যাওয়ার খুব শখ। নিয়ে যাবেন আমাকে? আবার কবে সিলেট আসি না আসি। আরহাম কলমটা বন্ধ করে একটু ভাবলো। কবে যেতে চাও? যেদিন আপনি নিয়ে যাবেন। তাহলে কালই চলো। আরিশাকে নিয়ে নেব। কি বলেন? নিতে পারো। তবে তোমার বোরকা ছাড়া চলাফেরাটা দৃষ্টিকটু লাগে। আফরিনের মুখ গম্ভীর হলো। তাহলে এখন কি করব? আমি বোরকা পরে অভ্যস্ত নই। আর আমার কোনো বোরকাও নেই। তুমি পড়তে রাজি হলে বোরকার ব্যবস্থা হবে। তুমি পড়বে কিনা সেটাই প্রশ্ন। না পড়লে নেবেন না? কি সব ছেলে মানুষই প্রশ্ন। নেব না কেন? তবে প্রচুর ভিজিটর্স থাকে সেখানে। সুন্দর মেয়ে দেখলে একজন লোকজন এমনিতেই চেয়ে থাকে। আফরিন উচ্ছ্বাস চাপতে মুখ নামালো। আরহামের চোখে ও তাহলে সুন্দর? ও নিশ্চয়ই সচেতনভাবে বলেনি, মুখ ফসকে বলে ফেলেছে। এ লোকের মুখ থেকে প্রশংসা শোনার আশা করে না আফরিন। মৃদুস্বরে বলল, তাহলে কাল কখন যাচ্ছি? ভোরবেলা বেরোতে পারবেন? তাহলে বেরিয়ে মজা পাবে। নতুবা বেলা চড়ে গেলে প্রোগ্রাম শর্টকাট করতে হবে। আমি ভোরে উঠব। আপনি আমাকে যদি ফজরে ডেকে দেন তাহলে নামাজটাও পড়ে নিতে পারবো। শুনে আরহাম হাসি মুখে তাকালো। অবশ্যই ডেকে দেব, ইনশাল্লাহ। তবে দেখো, নামাজটা যেন হয় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। কারো মন রাখতে গিয়ে যদি নামাজ পড়ো তাহলে কিন্তু সর্বনাশ। রিয়ার গুনাহ হয়ে যাবে। রিয়া বোঝো তো? লোক দেখানো ইবাদত, ভয়াবহ গোপন শিরক এটা। আফরিন মাথা নাড়ল। তারপর হঠাৎ উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, আপনাকে সাহায্য করতে পারি। কাজ তো প্রায় শেষের দিকে। আচ্ছা, এগুলো নাও। কাউন্ট থেকে পেন্সিল নিয়ে খাতার কোনো মার্কসে বসিয়ে দাও। আফরিন শাড়ি সামনে এসে হাঁটু মুড়ে বসলো।
আরহাম হাসলো। শাড়িটা সুন্দর। আফরিন নিচের দিকে তাকিয়ে বলল, আর কিছু সুন্দর না? হুম, চুড়িগুলো সুন্দর। আর শাড়ির রংটা দারুণ। আফরিন তাকালো। সব সুন্দর শাড়িতে? আরহাম মিটিমিটি হেসে বলল, গলার চেনটা শাড়ির সাথে মানিয়েছে। আমার খিদে লেগেছে। মানে, ভাত খেয়ে আসি। তুমি মাস্ক বসাও। বলে আরহাম উঠে চলে গেলে আফরিন হঠাৎ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। ওর খুব রাগ হচ্ছে। কার উপর কে জানে। অনেক অনেক দিন পর ফজরের নামাজ আদায় করতে পেরে আফরিনের কাছে খুব ভালো লাগছে। নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। আহা, প্রতিটা দিন যদি এভাবে শুরু হতো। 8টার দিকে আরহামকে নিয়ে বেরোলো। আরিশাকে বলল, ও জানালো, না ভাবি, তোমরাই যাও। আমার আগামীকাল উইকলি সিটি আছে, পড়তে বসতে হবে। আরহাম আর বিরক্তি না করে আফরিনকে নিয়ে বেরিয়ে পড়ল। আরহাম একটা চাঁদের গাড়ি ভাড়া করলো। আফরিন তো মহা খুশি। কিন্তু পুরো গাড়িতে ওরা দুজন। আফরিনের খুশিতে দৌড়াদৌড়ি করতে ইচ্ছে হচ্ছে। তবু ভদ্রতা করে বলল, শুধু দুজনের জন্য এত বড় গাড়িটা ভাড়া করলেন? আপনার অনেক খরচ হয়ে গেল না? হুম, তা তো হলোই। কি করব? 7 দিনের বউয়ের একটা আবদার যদি না রাখি, তো সারা জীবন বউ খোটাও দিতে পারে। 7 দিনের বউ বলছেন কেন? তো কতদিনের? আরহাম তাকালো। জন্মান্তরের। আফরিন মনে মনে বলল, কিন্তু মুখে বলল, চাইলে কি 2-1 দিন বেশি থাকতে পারি না? কি দরকার মায়া বাড়িয়ে? যে যাবে তাকে অযথা ধরে রাখার পক্ষে আমি নই। আফরিন মুখ ফিরিয়ে নিল। ওর চোখ ভিজে উঠেছে। তার মানে আরহাম ওকে নিচ থেকে রাখতে বলবি না? লোকটা অহংকারী, গোয়ার। থাকবে না আফরিন, চলেই যাবে। 7 দিন পরেই চলে যাবে। কি হলো? হঠাৎ মুড অফ হয়ে গেল কেন? বাড়ির কথা মনে পড়ছে? আফরিনের গা জ্বলে গেল আরহামের কথায়। আপনি নিজেকে খুব চালাক মনে করেন, তাই না? কিন্তু আসলে আপনি সেটা নন। ঠিক, আমিও তাই মনে করি। গাড়ি ঘোরান, আমি বাড়ি চলে যাব। আরে, হঠাৎ কি হলো? এত দ্রুত মুড বদলালে তো তাল ঠিক রাখা মুশকিল। চলো, বের যখন হয়েছি, আজ সারাদিন তোমাকে অর্ধেক সিলেট দেখিয়ে নিয়ে যায়। পরিকুণ্ড ঝর্ণা নাম শুনেছ কখনো? অনেকেই এটা চেনে না। মাধবকুণ্ডের ঝর্ণা থেকে প্রায় 10-12 মিনিটের পথ। বনের ভিতর অপূর্ব এই ঝর্ণাটার খোঁজ বাইরের অনেকেই জানে না। জায়গাটা খুব নিরিবিলি। পর্যটকও কম। 50 ফুট ওপর খাড়া থেকে ঝর্ণার পানি নেমে আসে। ভরা বর্ষায় দেখার মতো হয়। নিচে একটা হালকা গভীর গোয়াও আছে। চলো, ওটাতে আগে যাই। দেখতে দেখতে ওরা মাধবকুণ্ড পৌঁছে গেল। গাড়ি ছেড়ে দিয়ে এবার শুরু হলো এবড়ো থেবড়ো পাহাড়ি পথে হাঁটা। আফনিনের মুখ লাল হয়ে গেছে বনপথে হাঁটার পরিশ্রমে। প্রচুর ঝোপঝাড় পেরিয়ে অনেকটা গহীন জঙ্গলের ভেতর ঢুকে আফরিন ভাষা হারিয়ে ফেলল। ধরনের বুকে একই সৌন্দর্যের লীলাভূমি। আরহাম বাধা দেবার আগে সে পানিতে নেমে পড়ল। বাধ্য হয়ে আরহামকেও নামতে হলো কোমর পানিতে। চারপাশে জনমানবের কোনো চিহ্ন নেই। আফরিন সেই স্বস্তিতে আরো ঝাঁপিয়ে পড়ল পানিতে। আরহাম কিছুটা চিন্তিত মুখে দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো ওর কাণ্ড। ভাবছে, মেয়েটা সাঁতার জানে কিনা কে জানে। এদিকে মনের আনন্দে জলকেলি করতে লাগলো আফরিন। ভয়ে ভয়ে ঝর্ণার কাছাকাছি যেতে গিয়েও দূরে পানিতে বসে রইল। প্রকৃতির নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিচ্ছে সবেগে নেমে আসে পানির অমীয় ধারা। আরহাম ব্যাগ খুলে দেখলো আফরিন সব রকম ব্যবস্থা করে এসেছে। সে টাওয়াল বের করে আফরিনকে হাতছানি দিয়ে ডাকলো। আফরিন কাছে আসতে হাত বাড়িয়ে টাওয়ালটা দিয়ে বলল, লোকজন আসার আগে দ্রুত পাল্টে নাও। এখানটায় আড়াল আছে, ওইদিকে যাও। ভেজা চুল ঝেড়ে মুছে সেগুলো বাতাসে ছেড়ে দিয়ে আরহামের হাত ধরিয়ে এগিয়ে চলো আফরিন। পানিতে ভিজতে পারায় তার খুব শান্তি লাগছে। দুহাত ছড়িয়ে দিয়ে বলল, আফরিন, চারদিক কি নির্জন। ইস, আমরা যদি এখানে হারিয়ে যেতাম। হুম, অনেক হয়েছে। চলো এবার। হারিয়ে যেতে এসেছে, বিড়বিড় করলো আরহাম। তোমার হারাতে বাধা না থাকলেও আমার আছে। বলে আরহাম এগিয়ে চলল। হঠাৎ হাতে টান পড়ায় পিছিয়ে গেল। কি হলো? টানছো কেন? আফরিন মৃদু শব্দে আবৃত্তি করলো, হোয়ার লিবার্টি ডুয়েলস দেয়ার ইজ মাই কান্ট্রি। আরহাম কৌতুক মাখা দৃষ্টিতে তাকালো। এতটুকুতেই এমন আবেগ আপ্লুত হলে চলবে? এখনো তো বিছনা কান্দি দেখোইনি। ওটা কি অনেক সুন্দর? গেলেই দেখবে। আফরিন আরহামের বাম হাত ধরে প্রায় ঝুলে চলল। আরহাম এবার ধমক লাগালো, আমার হাতটা কি ছিঁড়ে ফেলবে নাকি? আফরিন পাল্টা জবাব দিল, হ্যাঁ, ছিঁড়ে সাথে করে ঢাকায় নিয়ে যাব। তারপর পলিথিনে মুড়ে শোকেজে সাজিয়ে রাখবো। আরহাম কোনো উত্তর দিল না। চারদিক তাকিয়ে দেখে শুনে হাঁটতে লাগলো। আফরিনও চুপচাপ পথ চলতে লাগলো। ও আবার কান্না পাচ্ছে। মৃদু নাক টানার শব্দে ফিরে তাকালো আরহাম। কি হয়েছে? কিছু না। ভেজা চোখে বলল আফরিন। কাঁদছো কেন? তাতে আপনার কি? আপনি আপনার মতো থাকুন। আমার কান্নায় আপনার কি আসে যায়? দেখো আফরিন, সাময়িক ভাবাবেগে ভেসে যাবার মানুষ আমি না। তোমার এসব ছিচকাদনিপনা ঢাকায় গেলে উবে যাবে। জীবনটা এত রঙিন নয়। বাস্তবতার ঘষাঘাতে তুমি টিকতে পারবে না। তখন ঠিকই আফসোস করবে। কাজেই 7 দিন তুমি তোমার মতো থেকে ঢাকায় চলে যাবে, এটাই ভালো।
তোমাকে তোমার মায়ের হাতে বুঝিয়ে দিয়ে আসবো। তারপর আপনি আবার বিয়ে করবেন? করলে সমস্যা কি? জীবন কি কারোর জন্য থেমে থাকে? আপনি সত্যি নিষ্ঠুর, পাষাণ। হুম, ঠিকই বলেছ। আর যদি এখন তোমার সাথে তাল মিলিয়ে ভাবাবেগ দেখাতাম তো আমি হতাম লোভী মোল্লা। সুন্দর মেয়েকে নির্জনে পেয়ে আসল রূপ দেখিয়ে দিয়েছে। কত কথাই না তোমরা জানো। আফরিন হাত মুচড়ে ছাড়িয়ে নিতে চাইলে আরহাম আরো শক্ত করে ধরল। হাত ছাড়াচ্ছ কেন? আচার খেয়ে পড়ার শখ হয়েছে খুব, তাই না? পড়লে পড়বো, আপনার কি? আরে, তুমি কি ঝগড়া করতে এসেছো নাকি? সোজা হয়ে হাঁটো। আফরিন মুখ গোমড়া করে পথ চলতে লাগলো। তবে বিছনাকান্তি দেখার পর ওর মনটা ভালো হয়ে গেল। শিশু সুলভ আচরণ শুরু করলো। পনের ভেতরে হাত দিয়ে পাথর তুলে বলল, কয়েকটা বাসায় নিয়ে যায়। আরহাম হাসে ওর কাণ্ড দেখে। রোদে চোখ কুঁচকে বলল, নাও। আফরিন খুশি মনে কয়েকটা পাথর কুড়িয়ে ব্যাগে রাখলো। সন্ধে নামার আগ দিয়ে ওরা বাড়ি ফিরল। আফরিনের মনটা আজ ভরে আছে। এত সুন্দর সবকিছু সে তার মন থেকে সেই সৌন্দর্য সরাতে পারছে না। আরহামকে নামিয়ে দিয়েই মসজিদে ছুটেছে। আফরিন গোসল ছেড়ে ভাতকে সেজে ঘুম দিয়েছে। ওর ঘুম ভেঙেছে পরদিন ভোরে। আরহামে ঘুম ভাঙালো। চারদিকে আজান হচ্ছে। লম্বা একটা ঘুম দেওয়া আফরিনের খুব ফ্রেশ লাগছে নিজেকে। ফ্রেশ হয়ে নামাজ পড়ে আজ নিজে রান্নাঘরে নাস্তা বানাতে ঢুকলো। আধা ঘন্টা পর এক বাটি সবজি, ডাবল ডিমের পোচ এবং ৩টা রুটি নিয়ে আরহামের সামনে রাখলো। আরহাম মুচকি এসে নাস্তার প্লেট টেনে নিয়ে বলল, যা যা গিল্লা। তারপর রুটি হাতে নিতে আফরিন মৃদুস্বরে বলল, রুটি গোল হতে চায় না, দেখুন না, ইথিওপিয়ার ম্যাপ হয়ে গেছে। আরহামের গলায় খাবার বেঁধে গেল। হাসি রুখতে পারল না। একই সাথে বিষম খেয়ে ওর অবস্থা কাহিল। আফরিন দ্রুত পানি নিয়ে ওর মুখের সামনে ধরল। অপর হাতে মাথায় মৃদু চাপড় দিতে লাগলো। বিরক্ত হয়ে বলল, এমন কি বললাম যেভাবে হাসতে গিয়ে কাশতে হবে? আরহাম শান্ত হলে আফরিন সোজা হলো। চা নিয়ে আসি? হুম, আনো। চিনি ক চামচ? তুমি যত চামচ খাও তত চামচ। আমি তো হাফ চামচ খাই। তাহলে হাফ চামচই দাও। খেতে খেতে বলল আরহাম। আফরিন ওর দিকে একবার তাকিয়ে চা আনতেই চলে গেল। আরহামকে এখনো ঠিক বুঝে উঠতে পারছে না, কখন যে লোকটার মনে মেঘ জমে আর কখন যে সূর্য হাসে বোঝা মুশকিল। পরের দুটো দিন কাটলো শ্বশুর শাশুড়িকে নিয়ে। আফরিন নিজেই শ্বশুরের মাথা ধুয়ে দিল। ঘরদোর নিজের মতো করেই গোছালো। আরহামের বুক সেলফ পুরোটা ঝেড়ে মুছে নতুন করে সাজালো। পুরনো পর্দা সরিয়ে পাট ভাঙা নতুন পর্দা চড়ালো দরজা জানালায়। সাফিয়া সবকিছু নীরবে দেখলেন আর মুচকি হাসলেন। কোনো মন্তব্য করলেন না। আরহাম বাড়ি ফিরে চমকে গেল। সব ঝা চকচকে পরিষ্কার। সাফিয়া হাসিমুখে জানালেন, আফরিনার নিজের হাতে পুরো বাড়ি সাজিয়েছে। শত নিষেধ সত্ত্বেও কথা শোনেনি। কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছে। আরহাম নীরবে সব দেখল। রাতে শোবার সময় আফরিন খুশি মনে বিছানা ঝাড়ছিল। তখন আরহাম সামনে এসে দাঁড়ালো। আজ সোমবার, পরশু সকালে তুমি ঢাকা চলে যাবে। তাহলে এসব কেন করছো? আফরিনের চোখে ছায়া ঘনালো। মুখ নামিয়ে বলল, জানি না কেন করছি। আরহাম কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে উঠে যাবার সময় বলল, তোমার সব গোছানো আছে তো? আফরিন কান্না চেপে বালিশে মুখ গুজল। আরহাম সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে কম্পিউটারে মন দিল। পরদিন ভোরে নামাজ শেষে আফরিন চা বানাতে রান্নাঘরে ঢুকেছে, তখনই বেল বাজলো। আফরিন অবাক হয়ে নিজের মনে বলে উঠল, এ সময় আবার কে এলো? দরজা খুলে আফরিন নিজের জায়গাতেই জমে গেল। ওকে সরিয়ে ওর মা আর বড় দুলাভাই ভেতরে ঢুকে বলল, তোমাকে নিতে আমরাই চলে এসেছি। তোমার বড় আপার ধারণা তোমাকে না নিয়ে গেলে তুমি নাকি যাবে না, তাই আমরাই তোমাকে নিতে চলে এলাম। কোথায়? বাড়ির লোকজন কোথায়? দরাজ কণ্ঠের শব্দে আরহাম ভেতর থেকে বেরিয়ে এলো। সালাম দিয়ে হাত মেলালো। তারপর আফরিনের দিকে তাকালো। ওর মুখ দেখে মনে হলো কয়েকটা ব্লোটিং পেপার দিয়ে ওর মুখ থেকে সমস্ত রক্ত চুষে ফেলেছে। ইস, এই কদিনই দেখে একদম শুকিয়ে গেছিস। আফরিনের মা মেয়ের দিকে তাকিয়ে বললেন। আফরিন ফ্যাকাশে দৃষ্টিতে আরহামের দিকে তাকালো। আরহামের চেহারায় কালো মেঘের ঘনঘটা। এটা দেখে আফরিনের খুশি হওয়া উচিত ছিল, কারণ সে চেয়েছে আরহামের মনে তার শূন্যতা বিরাজ করুক। কারণ আফরিনের অভিমান কেবলই দানা বাঁধছে এই ভেবে যে কেন আরহাম আফরিনকে তার স্বামিত্বের দাবিতে বলে না। আফরিন, তুমি যেও না, আমি চাই তুমি থাকো। কেন যাবে তুমি? কেন সে আফরিনের মাকে শক্ত গলায় বলে না, না, আফরিন যাবে না। এটা না বলার কারণে যে আফরিনের কষ্ট হচ্ছে তা কি ও বোঝে না? আফরিনকে ফেরত পাঠানোর জন্য বড় ওর উৎসাহের শেষ নেই। কেন সে বারবার আফরিনকে ঢাকায় ঠেলে দিতে চায়? এখন তো মার বড় দুলাভাই এসে গেল। এখন তো আর না যে কোনো উপায় নেই। আফরিনকে ঢাকায় যেতেই হবে। এসব নানান কথা ভাবতে গিয়ে আফরিনের মনটা আরো খারাপ হয়ে গেল। এমন সময় আফরিনের শাশুড়ি আন্তরিকভাবে এগিয়ে এলেন। এসে আফরিনের মা আর তার বোন জামাইকে ধরে নিয়ে ভেতরে গেলেন। আফরিনের মা আরহামের বাবার সাথে দেখা করে কুশল বিনিময় করলেন।
এদিকে আফরিনের দুলাভাই আরহামের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা শুরু করলেন। আফরিন খুব ভয়ে ভয়ে আছে। আরহামের সাথে কথা বলতে গিয়ে দুলাভাই কোনো বেফাস কথা না বলে বসে। ওদিকে আফরিন নিজের মাকে নিয়ে চিন্তায় আছে। কথার ফাঁকে ফাঁকে ওর শাশুড়িকে কি না কি বলে বসে। আফরিন মায়ের পাশে বসে আছে, তবু ওর মনটা পড়ে আছে আরহামের কাছে। দুলাভাই যদি উল্টাপাল্টা কিছু বলে বসে, আর তাতে যদি আরহাম রেগে যায়, যে গোয়ার লোক একটা। চরম অস্বস্তি নিয়ে আফরিন উসখুস করছিল। সাফিয়া অতি অল্প সময়ের মধ্যেই কিছু ঘরোয়া আয়োজন করে ফেললেন। আফরিনের মা রাতেই ঢাকা রওনা দিতে চাচ্ছিলেন, কিন্তু আফরিনের শাশুড়ি বারবার অনুরোধ করলেন তাদের বাড়িতে অন্তত একটা দিন থেকে যেতে। অবশেষে আফরিনের মা রাজি হলেন। আজ রাত থেকে আগামীকাল সকালে রওনা দিবেন তারা। আফরিনকে তাগিদ দিলেন ওর কাপড় চোপড় ও অন্য সবকিছু গুছিয়ে রাখতে। সারাদিনে আফরিন রান্নাবান্নায় শাশুড়িকে সাহায্য করলো। বিকেলের দিকে এক ফাঁকে আফরিনের মা আফরিনের হাত ধরে টেনে ঘরের এক কোণে নিয়ে গিয়ে চাপা স্বরে মেয়েকে ধমকালেন, তুই তো দেখছি পাকা সংসারী হয়ে গেছিস। বাড়িতে এক গ্লাস পানি ঢেলে খেতে দেয়নি, অথচ এখানে একেবারে হেসেল ঠেলছিস। ভূতে ধরেছে নাকি তোকে? তোর হাবভাব কিন্তু আমার ভালো ঠেকছে না। তোর বড় দুলাভাই আমাকে আড়ালে ডেকে বলেছে আরহাম স্কুলে চাকরি করে সামান্য কটা টাকা বেতন পায়। এই টাকায় সে তোকে খাওয়াবে না ঘরের প্রয়োজন পূরণ করবে। শেষমেশ দেখবি বান্দাগিরি করতে করতে হাড় মাংস কালি কালি হয়ে যাবে। তোর শখ আহ্লাদ বলে আর কিছুই থাকবে না। আমি আর কোনো কথা শুনতে চাই না। তোর কাপড় চোপড় সব গুছিয়ে নে। কাল সকালে আমরা রওনা দেব। পৌঁছে পরে ফোন জানিয়ে দেব যে আমরা সম্পর্কটাকে আর রান করতে চাচ্ছি না। কি ঠিক আছে? আফরিন মায়ের কোনো কথার জবাব দিল না। এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে বসে রইল। রাতে আর মনে ব্যাগ গোছাচ্ছিল আফরিন। ক্লান্ত হাতে জামা কাপড় ভাঁজ করছিল সে। আরহাম কম্পিউটারে বসলেও ওর মন আজ কম্পিউটারে নেই। বারবার ঘাড় ফিরিয়ে আফরিনকেই দেখছিল, কেমন নির্বিকার। আরহাম একটু কেসে বলল, কাল তাহলে চলে যাচ্ছ? হুম। আফরিন ছোট্ট করে জবাব দিল। এক মনে সে কাপড় ভাঁজ করছে। আরহাম খানিক ইতস্ত করে বলল, আমার অনুরোধ রাখতে তুমি যে ওই অবস্থায় আচমকা ঘর ছেড়ে আমার সাথে বেরিয়ে এসেছো, তার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আফরিন কোনো জবাব দিল না। আরহাম ওর দিকে তাকিয়ে বলল, আমি জানি না এই কদিন তোমার হক ঠিকঠাক মতো আদায় করতে পেরেছি কিনা। ব্যাগ গোছানো শেষ করে আরহামের দিকে তাকালো আফরিন। বলল, চা খাবেন তো? আরহাম ম্লান হাসলো। দাও। কালকে তো আর তোমাকে হাতে চা পাবো না, আজ খেয়ে নিই। আফরিন নীরবে ব্যথিত দৃষ্টিতে আরহামকে দেখে তা চা আনতে চলে গেল। রাতে দুজনের কারোর ভালো ঘুম হলো না। আফরিন সারা রাত একরকম জেগেই কাটিয়ে দিল। ওরা সকালে রওনা দেবে বলে আরহামের মা রাতেই চালের আটা রুটি আর হাঁসের মাংস ভুনা তৈরি করে রাখলেন। সকালে নাস্তায় আফরিনের মা আর বড় দুলাভাই সেসব খুব তৃপ্তি করে খেলেন। যাবার সময় হলে আফরিন পোশাক বদলে প্রথম দিন যে শাড়িটা পরে এসেছিল সেটাই বলল। আফরিনের মা বাইরের ঘরে সাফিয়ার সাথে কথা বলে বিদায় নিচ্ছিলেন। ওর বড় দুলাভাই স্টেশন পর্যন্ত যাবার জন্য একটা অটো জোগাড় করে গিয়েছেন। আফরিন মৃদুস্বরে মাকে বলল, মা, আমি আসছি, 2 মিনিট। বলে সে দ্রুত নিজের ঘরে ফিরে এলো। সেখানে আরহাম বসে আনমনে কম্পিউটারের কিবোর্ডে আঙ্গুল চেপে একটি শব্দ বারবার লিখছিল আর ডিলিট করছিল। আফরিন দূর থেকে কিছুক্ষণ তাকিয়ে দেখল স্ক্রিনে বারবার আফরিন লেখাটা আসছে আবার ডিলিট হয়ে যাচ্ছে। আফরিন ভাঙা কণ্ঠে বলল, আমি যাচ্ছি। আরহাম চমকে তাকালো। যাচ্ছ? জি। থেকেই বা কি করব? এখানে কি আছে আমার? চাপা অভিমান বুকে নিয়ে বহু কষ্টে উচ্চারণ করলো আফরিন। আরহাম ওর দিকে তাকালো। তুমি অযথায় রাগ করছো আফরিন। আমি তোমাকে আটকে রেখে কষ্ট দিতে চাই না। আরহাম কৈফতের সুরে বলল, কিসের আমার কষ্ট? সেটাই তো বুঝলেন না। চাওয়া না চাওয়া তো বহু পরের ব্যাপার। যাক, ভালো থাকুন। বলে আফরিন কান্না চেপে ঘুরে দাঁড়ালো। আরহাম ওর দিকে তাকিয়ে রইল। আফরিন গেট পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো। তারপর চোখ ভর্তি পানি নিয়ে ঘুরে দাঁড়ালো। ওর হাতে গেটের পাশে সোফাটায় রাখা সেই কুশনটা। হঠাৎ আফরিন ঠোঁট ফুলিয়ে প্রচন্ড অভিমানে প্রবল বেগে সেটা আরহামের দিকে ছুড়ে মারলে আরহাম সেটা সাথে সাথে লুফে নিল। আরহাম বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে। আফরিন ডান হাত দিয়ে চোখ মুছে ঘুরে দাঁড়ালো। ওর সামনে সুইচ বোর্ডের একটা হোল্ডারের কোণটা ভাঙা থাকায় তাতে চওড়া রেড টেপ দিয়ে আটকে রাখা আছে। হঠাৎ আফরিন টেপটা টান মেরে তুলে হাতটা ওর তর্জনীর মধ্যমাকে ভি আকৃতি করে আঙ্গুল দুটো সোজা সুইচ বোর্ডের হোল্ডারে ঢুকিয়ে দিল। আরহাম প্রবল বিষয়ে আফরিন বলে বিকট চিৎকার দিয়ে ছুটে এলো। আর একই সাথে বিকট শব্দে পুরো বাড়ির বিদ্যুৎ বাস্ট করলো এবং গোটা বাড়ির ইলেকট্রিসিটি ফেল করলো। ওইদিকে আফরিন 220 ভোল্টেজের প্রবল ধাক্কায় কয়েক হাত ধরে ছিটকে পড়ে জ্ঞান হারালো। আরহামের বিকট চিৎকারে সবাই ছুটে এলো। আফরিনের দোলাবাই ততক্ষণে অটনে ফিরে এসেছে।
সবাই ঘরে ঢুকে দেখে আরহাম পাগলের মতো আফরিনের নেতানো শরীরটাকে পাজাগোলা করে কোলে তুলে নিয়ে ছুটে বাইরে বেরোচ্ছে। অটো ড্রাইভারকে ডেকে সে দ্রুত আফরিনকে নিয়ে গাড়ির পেছনে বসিয়ে ড্রাইভারকে দ্রুত হাসপাতালে চালাতে নির্দেশ দিল। এর মধ্যে আফরিন গাড়িতে বমি করে দিল। আরহামের দু চোখ দিয়ে অবিরত পানি ঝরছে। সে আফরিনকে আঁকড়ে ধরে পাগলের প্রলাপ বোকার মতো করে ড্রাইভারকে দ্রুত চালাতে বলছে, আবার একই সাথে আফরিনকে সান্ত্বনা দিচ্ছে। একসময় হাসপাতালে গাড়ি পৌঁছলে আরহাম নিজে আফরিনকে কোলে নিয়ে এমার্জেন্সিতে ঢোকালো। আরহামের এলোপাথারি চিৎকারে ডাক্তার নার্স ছুটে আসলেন। তার কিছুক্ষণের মধ্যেই আফরিনের মা, বড় বোন, জামাই আর আরিশা এসে পৌঁছালো। ওদের সবার চোখেই উদ্বেগ আর পানি। টান টান উত্তেজনার প্রায় আধা ঘন্টা পরে একজন ডাক্তার এসে আরহামের কাঁধে চাপড় মারল। নাও, শি ইজ কোয়াইট ওকে। একেবারে জাস্ট টাইমেই পেশেন্টকে এনেছেন, নইলে কি যে হতো আল্লাহ জানেন। আমি কি ওর সাথে দেখা করতে পারবো? আপনি পেশেন্টের কি হন? আরহাম সবার দিকে একবার তাকিয়ে তারপর বলল, আমি ওর স্বামী। আচ্ছা ঠিক আছে, আপাতত শুধু আপনি যান। বাকিরা রোগীকে বেডে না দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যান, আপনি ভেতরে যেতে পারেন। আরহাম পর্দা সরিয়ে রুমে ঢুকলো। আফরিন নেতিয়ে পড়ে আছে। এতটুকু সময়ের মধ্যে ওর চেহারায় কেমন কালছিটা পড়ে গেছে। আরহামের বুকটা হু হু করে উঠল। ও বেডের পাশে রাখা চেয়ারটায় বসে আরফিনের হাতটা নিজের দুহাতে তুলে নিয়ে বলল, এরকম কেন করলে তুমি? আফরিনের চোখের পানি বালিশে গড়িয়ে পড়ল। আরহাম হাত বাড়িয়ে তা মুছে দিয়ে বলল, কাঁদছো কেন? আমার উপর রাগ করে আমাকে এত বড় শাস্তি দিতে চেয়েছিলে? ফিসফিসিয়ে বলল আফরিন। শাস্তি কই? মুক্তি দিতে চেয়েছিলাম আপনাকে। আমার উপর অবিচার করেছো তুমি। আর যদি তোমার কিছু হয়ে যেত, কি নিয়ে বাঁচতাম আমি? তাহলে আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন কেন? আমি শেষ মুহূর্ত পর্যন্ত আপনার ডাকের অপেক্ষা করেছি। অথচ আপনি। আরহাম আফরিনের হাত নিজের দুহাতে চেপে ধরে তাতে চুমু খেয়ে বলল, তুমি এমনটা করবে আমি ভাবতেও পারিনি। দোষীপনারও একটা লিমিট থাকে। তুমি যেটা করতে যাচ্ছিলে সেটা হয়তো আত্মহত্যা। কত বড় গুনাহ করতে যাচ্ছিলে তুমি। দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যেত। আফরিন দীর্ঘশ্বাস ফেলে চোখ মুছল। কয়েক ঘন্টা পরে আফরিনকে ডিসচার্জ করে দেওয়া হলো। যদিও আফরিন হাঁটতে পারছে, তবু আরহাম ওকে হাঁটতে না দিয়ে কোলে তুলে নিল। সেভাবেই গাড়িতে আনলো। বাড়ি থেকে এলে সাফিয়া দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। আরহামের বাবা উদ্বিগ্ন হয়ে কাঁদছিলেন। আফরিনকে সুস্থ দেখে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেন। আফরিনের মা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, যা ভয় পাই দিছিলি, এটা তোর ঘর, এটা তোর সংসার। তুই যেতে না চাইলে আমি তোকে কেন জোর করব? তাই বলে এমন করতে আছে? রাতের ট্রেনে ইরিনের জামাইকে নিয়ে আমি আজ ঢাকা ফিরে যাচ্ছি। যেদিন তোর সময় সুযোগ হবে সেদিন জামাইকে নিয়ে বাড়ি যেয়ে কদিন থেকে আসবি, কেমন? আফরিন মৃদু হাসল। সবার বিদায় হয়ে গেলে আফরিনকে এক গ্লাস হালকা গরম দুধ জোর করে খাইয়ে দিলেন সাফিয়া। তারপর আফরিনের কপালে চুমু খেয়ে তিনি ওকে শুতে বলে গ্লাস নিয়ে চলে গেলেন। এমন সময় আরহাম এসে আফরিনের পাশে বসলো। মাথায় হাত রেখে বলল, কেমন আছো এখন? জি ভালো। সত্যি করে বলো তো, এই কাজটা কেন করলে? আমার উপর রাগ করে? আফরিন জবাব না দিয়ে মুখ নামালো। আরহাম শান্ত স্বরে বলল, দেখো আফরিন, ডিভোর্স কথাটা তোমার মুখ দিয়েই প্রথম বেরিয়েছিল। আমি তো কেবল চেয়েছি যে তুমি নিজে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নাও। কারণ হঠাৎ আসা আবেগে মানুষ ভুল সিদ্ধান্ত নিতে পারে, সেটা নিয়ে আফসোস করে। আমি জানি তুমিও সেটাই করো। তাৎক্ষণিক আবেগে তুমি আজ হয়তো রাজি হয়ে গেলে, দুদিন পরে বাস্তবতার ঘষাঘাতে যদি তোমার মনে হয় তুমি এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করো, তখন তোমার কষ্টে আমি নিজেই কষ্ট পাবো। সে কারণেই আমি নিরপেক্ষ অবস্থানে থেকে তোমাকে স্বাধীনভাবে মতামত গ্রহণের সুযোগ দিয়েছি। কিন্তু তুমি এটা হঠাৎ কি করে বসলে? আফরিন কোনো জবাব দিল না এ কথার। আরহাম ভারী স্বরে বলল, আজকে আমাকে কথা দাও যে আর কখনো এ ধরনের ছেলে মানুষই করবে না। নেভার এভার। বলে আরহাম নিজের হাত বাড়িয়ে দিলে আফরিন সেই হাত আঁকড়ে ধরে বলল, আমাকে নিজের কাছ থেকে এভাবে আর কখনো দূরে সরে দেবেন না তো? কখনোই না, ইনশাল্লাহ। তাহলে আমাকে একবারও জড়িয়ে ধরছে না যে? আরহাম মুচকি এসে আফরিনের নাকে আলতো করে টোকা দিয়ে বলল, আমি এখনো তোমার মোহরানা পরিশোধ করিনি। মোহরানার শোধ না করলে বুঝি স্ত্রীকে স্পর্শ করা যায় না? এটা ঠিক হালাল হয় না। মোহরানা আল্লাহ তালার আদেশ। এটা স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দেওয়া উপহার। আমাদের মধ্যে যেসব প্রচলিত নিয়ম রয়েছে তার সবগুলোই বানোয়াট। বাসরাতে স্ত্রীর কাছে ক্ষমা চেও না। স্বামী মারা গেলে তার লাশের সামনে স্ত্রীকে দিয়ে ক্ষমা করে দেওয়া এসব স্ত্রীর মোহরানা মেরে দেওয়ার ফিকির। এভাবে মোহরানা মাফ হয় না। আচ্ছা বলো তো, কোন স্ত্রীটা আছে যে এই দুই পরিস্থিতিতে বলবে যে না আমি মাফ করব না? সে তো চক্ষু লজ্জা থেকে মাফ করতে বাধ্য। আফরিন হাসল। আমারটা আমি মাফ করে দিলাম স্বেচ্ছায় সজ্ঞানে। আরহাম ভ্রুকুচকে বলল, আমি তো মাফ করতে বলিনি। দু একদিনের মধ্যেই সম্পূর্ণ উসুল শোধ করে দেব, ইনশাল্লাহ।
একবার একটা লেকচারে শুনেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন, একটা জামানা আসবে যখন আমার উম্মত তার স্ত্রীর সাথে জেনা করবে। কথাটাও খুব মনে লেগেছিল। কতটা ভয়ঙ্কর! যেখানে স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো পর্দা আল্লাহ রাখেননি, সেখানেও জেনা করার কথা আসে কিভাবে? এটা দুভাবে হতে পারে। মোহরানা না দিয়ে স্ত্রীকে নিজের জন্য হালাল করে নেওয়া। আবার অনেক স্বামী স্ত্রী আছেন, কথায় কথায় তোমার সাথে থাকবো না, আমাকে ডিভোর্স দাও, তোমাকে ডিভোর্স দিলাম, তোমাকে ছেড়ে দেব, আজ থেকে তোমার ভাত খাবো না। টাইপের ভয়াবহ কথাগুলো উচ্চারণের মাধ্যমে তালাক কার্যকর করে ফেলা হয়। অথচ কোনোরকম তওবা কাফফারা ছাড়াই তারা দিব্যি সংসার করে সন্তান জন্ম দেয়। এগুলো যজেনার পর্যায়ভুক্ত। তাই আমি চাই তুমি তালাকের মর্ম বুঝো। এটা মুখ দিয়ে একবার বেরোলে শয়তান তার পেছনে পড়ে যায়। তালাক করেই তবে সে দম নেয়। ওই দাম্পত্যের বরকত নষ্ট হয়ে যায়। আফরিন লজ্জিত স্বরে বলল, তবা করলাম, জীবনে আর কোনোদিন এমন কথা মুখে আনবো না। আসলে আমি বুঝতে পারিনি কিসে আমার ভালো লাগা। এখন বুঝতে পারছো তো? আফরিন আরহামের মুখে মাথা রেখে বলল, হুম, খুব পারছি। আচ্ছা, আপনার কাছে যেতে তো আর আমার কিছু লাগবে না, তাই না? আরাম হাহা হেসে ওর মাথাটা নিজের বুকে চেপে ধরল। আফরিন কেঁদে ফেলল, আপনি আমাকে না শুয়েও আমাকে আপনার প্রেমে ফাঁদে ফেলেছেন। আমার ভালোবাসাকে ফাঁদ বলছো? তা নয় তো কি। আমি পুরো বেকায়দায় ফেসে গেছি। জাল ছিঁড়ে বেরোতে পারছি না। জাল ছিঁড়তে চাও? না, একদম না, বলে আঁকড়ে ধরল। আরহাম মৃদুস্বরে বলল, আমি তোমাকে সৈনিক কথাটা পুরোপুরি সত্য না। গত 7টা দিন আমার মন দিয়ে তোমার মন ছুঁয়েছি বারবার। আফরিন হেসে বলল, কই, টের পাইনি তো। আরহাম ওর দিকে তাকিয়ে হেসে ফেলল। তারপর ওর গায়ে চাদরটা টেনে দিয়ে বলল, এখন একটু বিশ্রাম নাও। বলে আরহাম উঠতে গেলে ওর হাত চেপে বলল আফরিন, আপনি কোথায় যাচ্ছেন? একটু কাজ আছে। দীর্ঘশ্বাস ফেলে আরহামের হাত ছেড়ে দিয়ে শুয়ে পড়ল আফরিন। আফরিনের মা যাবার সময় মেয়ের কপালে চুমু খেয়ে বলল, জামাই বলল সামনের সপ্তাহে পরের সপ্তাহে নাকি ও অলিমা করে ফেলবে। তখন তোর আপাকে সহ নিয়ে আমরা চলে আসব। এখন যায়। আফরিন মাথা নাড়ল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর বাবা এদের ভালো করে চিনেছিলেন বলেই পাগল হয়ে তোকে এখানে বিয়ে দিয়েছিলেন। এদের মতো মানুষ হয় না। সোনার সংসার পেয়েছিস রে মা, এর যত্ন করিস। কখনো আবেগ দিয়ে সিদ্ধান্ত নিবি না, বুদ্ধিও খাটাবি। আফরিন অবাক হয়ে মায়ের দিকে তাকালো। মা আজ কত অন্যরকম করে কথা বুঝেন। আজ তার কথায় আন্তরিকতার ছোঁয়া। মা চলে যাওয়ার পর রাতে খাওয়া দাওয়া শেষে আফরিন শ্বশুর শাশুড়ির সাথে বসে গল্প করছিল। তখন আরহাম এসে আফরিনকে ডাকলো। আফরিন নিজের রুমে এসে ঢুকতেই ওর চোখ ছানাবড়া হয়ে গেল। অসংখ্য ফুলের সমাহার। আরহাম রুমটাতে এরই মধ্যে ফুল বাগান বানিয়ে ফেলেছে। বিছানায় প্রচুর গোলাপের পাপড়ির কারণে চাদর দেখা যাচ্ছে না। পেছন থেকে দরজা লক করা শব্দে আফরিন ফিরে তাকালো। আরহাম মিটিমিটি হাসছে। তারপর জিজ্ঞেস করলো, কেমন হয়েছে? অসাধারণ। আরহাম পকেট থেকে একটা খাম বের করে আফরিনের হাতে দিল। আফরিন অবাক হয়ে বলল, এটা কি? তোমার মোহরানা? পুরোটা উসল। আফরিন লজ্জায় আরক্ত হলো। খামটা রাখার জন্য পা বাড়াতে চাইলে আরহাম চট করে ওকে কোলে তুলে নিয়ে বলল, হাঁটতে হবে না। টমটম গাড়িতে তো তোমার খেদমতের সারাক্ষণ হাজির। আফরিন হেসে মুখ লুকালো। পর্দা সরাতে দেখলো আকাশটায় মেঘলা হয়ে আছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। রোদ যেন আজ বৃষ্টির সাথে লুকোচুরি খেলছে। বৃষ্টি এসে বারবার রৌদ্রটাকে স্নান করে দিচ্ছে। বর্ষা স্নান একটি দিন শুরু হলো। আফরিন আরহামকে ডেকে বলল, এই দেখো না, কি চমৎকার বৃষ্টি স্নাত রোদ্দুর। আরহাম আফরিনের হাতটা টেনে নিয়ে বলল, আমার কাছে এক আকাশ মেঘ। এই মেঘে ডুব দিতে বেশি ভালো লাগছে। রোদ বৃষ্টিকে ওদের মতো ছেড়ে দাও। আফরিন পর্দা ছেড়ে দিল। বাইরে বৃষ্টি এসে রোদকে আবার স্নান করিয়ে দিল। সমাপ্ত।